সপ্তাহ ঘুরে আবারও ভূত এফএম ঘড়িতে সময় এক্স্যাক্টলি 11:59 শুরু হয়ে গেছে ভূত এফএম, সাথে আছি রাসেল এবং থাকবো অনেকক্ষণ পর্যন্ত। আপনাদের প্রচুর SMS পেয়েছি আপনাদের অসংখ্য ইমেল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে SMS পাচ্ছি আপনাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেজন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা এখন ইমেল বা SMS করতে চান তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর আমাদের গেস্টের কাছে আমরা চাই এবং প্রথমেই যে গেস্টটি রয়েছেন তার নামটা একটু শুনি আমরা। Hello listeners, I'm Raymond. Professionally, I'm a DJ and student Cantobic College পড়ছি। So আপনার সেম ফ্যামিলি থেকে না, রাইট? আমি আর কাজিন। ওকে, তো আপনার কাজিন। ওকে, তো আপনাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমরা জানতে চাই একে একে। ফার্স্ট অফ অল যে ঘটনাটা জানবো যেটা আপনি এইখানে আসছেন কিভাবে, সেই জার্নিটা একটু বলুন। ওকে, আমি অ্যাসিওর করছি বোথ ইস্ট টিম আমাদের একটু কথা বলছে আমার সাথে যে সো আপনারা একটু টাইম নেবে, এর মাঝখানে আমরা কিন্তু এই ঘটনাগুলো জানবো। সো ডিজে যেমন ওকে, ফার্স্ট অফ অল আমার বাসার লোকেশনটা বলি। আমার বাসার লোকেশনটা হচ্ছে, আমার বাসাটা মানে খুব নির্জন একটা এলাকায়। আমার বাসার পাশে হচ্ছে একটা কবরস্থান এন্ড সামনে দেখবে পাহাড় এন্ড খোলা একটা মাঠ দেখা যায়। তো কিছুদিন আগে প্রায় 5 মাস আগে আমার পাশের ফ্ল্যাটে একটা মেয়ে সুইসাইডে অ্যাটেম্প করে, ওর নানা প্রবলেম হচ্ছিল। তো ও বাধ্য হয়ে সুইসাইড করে, বাট ডাক্তার মানে ওকে কোনো জামালা ছাড়া দাফন করা হয়। আচ্ছা, তো ও মারা যাওয়ার কিছুদিন পরে মানে ওর ফ্যামিলি ওই ফ্ল্যাটটা থেকে শিফট করে ওখানে চলে যায়। আমরা তাদেরকে মানে কেয়ার করিনি যে কোথায় যাচ্ছে, জিজ্ঞাসা করিনি। তারপর দেখা যায় ওই কিছুদিন পরে আমি একদিন রাতের বেলা বসে বসে টিভি দেখছিলাম। তো হঠাৎ করে আমার সে বেলকনি আছে তার দরজার মধ্যে, তো এটা থাই আছে, তো দরজার মধ্যে মনে হচ্ছে ওইটি কন্টিনিউসলি নক করছে এবং 10 or 15 সেকেন্ড ধরে। আমার মনে হলো যে সেটা মেবি বাতাসে বা কোনো কারণে এটা নড়ছে, এটা এরকম সাউন্ড করছে। তো আমি এটা কেয়ার করি নাই, এটা একটা স্কিপ করলাম। তো নেক্সট ডে মানে কন্টিনিউসলি 3-4 দিন একই ঘটনা ঘটতে লাগলো। তো এর মধ্যে একদিন হঠাৎ করে 3-4 দিন পর আমি নকটা কন্টিনিউ হচ্ছিল। তো আমি ভাবলাম যে এটা কখনোই বাতাসের কারণে হতে পারে না, মানে সে একই টাইমে বাতাস কখন একই টাইমে একই জিনিস ধাক্কা দিতে পারে না, পুশ করতে পারে না। তো আমি চেক করার জন্য বাইরে গেলাম যে এটা কি হচ্ছে। বাট তখন আমি যখন ডক্টর হচ্ছিল তখন যখন বাইরে গেলাম দেখলাম কেউ নাই সেখানে, মানে কেউ নাই, মানে জাস্ট অটোমেটিকলি ডক্টর হচ্ছে কোনো রিজন ছাড়া। তো ব্যাপারটা ধীরে ধীরে মানে একটু ক্রিটিক্যালের দিকে চলে যেতে লাগলো। তো একদিন মানে রাতের বেলা আমার তখন এক্সাম ছিল, আমি প্রায় তখন 2টা বাজে আমি পড়ছিলাম। তো মানে আমার বাসার সবাই ডিনার করে ঘুমিয়ে গিয়েছিল, জাস্ট আমি একা হয়ে গেছিলাম, আমার রুমে বসে পড়ছিলাম। তো হঠাৎ করে প্রায় আমি দেখি যে আমার আম্মুর রুমের লাইটটা জ্বলে উঠলো আর কি। তারপরে যে আম্মুর ডোর খুলে বের হয়ে আসে, আসার পরে মানে কিচেনে গেল, কিচেনে যাওয়ার পর তারপরে দেখলাম যে ডাইনিং স্পেসে এসে ফুল স্পিডে সেন্টার ছেড়ে মানে দাঁড়িয়ে আছে, মানে আমার রুম থেকে দেখা যাচ্ছিল আমার পিছনের দিকটা। তো আমি মানে শুনতে পেলাম যে আমার চেয়ারটা আনলো, চেয়ারটা দিনে বসলো, অ্যান্ড
কোনো কিছু একটা মনে হচ্ছিল যে টেবিলের উপর থাক 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 করে একটা শব্দ হচ্ছে। তো আমি মনে হয় যে আম্মু এত রাতে কি করছে দেখা উচিত। তারপর আমি দেখলাম যে আম্মুর হাতে একটা নাইফ। তো আর আম্মু সে টেবিলের উপর কন্টিনিউসলি এটাকে টেবিলের মারছে। তো আমি আমাকে বললাম যে এত রাতে তুমি এখানে কি করছো আর হাতে ছড়িয়ে নেয় কেন? তো আমি বললো যে আমি সুইসাইড করবো। তো আমি তো পুরোপুরি শক। আমার হচ্ছে আমি কখনোই করতে পারে না। আর মানে আমার একটা খুবই হেল্প একটা ফ্যামিলি, তো আমার কখনোই করার প্রশ্ন আসে না। তো আমি আমাকে বললাম কি, তারপর আমার হ্যাঁ সুইসাইড করবো, বাট আমার বয়সটা পুরোপুরি চেঞ্জ ছিল। বয়সটা ঠিক যেরকম আপনার আম্মুর পড়াশোনা কখনোই সেরকম না। তারপর আমার মনে হচ্ছে পুরো ডিফারেন্ট বলাতে আমি কথা বলছে। তো আমি আমাকে বললাম যে আচ্ছা তুমি একটু ঠান্ডা করে বসো, আচ্ছা দেখা যায় কি করা যায়। তো আমি আবার যে এই সময় হয়তো এরকম হতে পারে যে উনি পজেসড হয়েছিলেন, সেটা তো আপনি বলতে চাচ্ছেন হয়েছেন বা কিছু একটা তার ভেতরে ঢুকে গিয়েছিল, এরকম বলতে চাচ্ছেন আপনি। আমরা জানতে চাই আরো বেশি যেটা, সেটা হচ্ছে আপনাদের দুজনের মিলে ওই রুমের মধ্যে, আপনার বাসার রুমের মধ্যে যে ঘটনাটা আছে সেই ঘটনাটা স্পেসিফিক্যালি কি হয়েছিল? আমি আম্মু যখন আমাকে ইয়ে করলো, মানে আমাকে এটা বিষয়টি কি হচ্ছে মানুষে, আম্মু তখন আমাকে অনেক হার্ট অ্যাটাক করলো, মানে আমার গলাতে অনেক ফাংশন ছিল, এখন দাগ সেগুলো আছে। তো মানে যখন আমি আব্বাকে এই কাহিনীগুলো বললাম, আমি একটু লিখতে করি। হ্যাঁ, যখন ও আমাকে যখন এক্সাম শেষ, তখন সে আমাকে সকালে 10 সকালে ফোন ছিল। হ্যাঁ, সকালে ফোন দিয়ে বললো যে আব্বার বাজার করবি, আমি কি কারণ আয় ফোন খুলে বলছি এক্সাম শেষ যাওয়া যায়। তো বাসায় গেলাম তার, তো সে বললো রুমে গিয়ে বললো যে এই ব্যাপার, মা কালকে রাতে বললো যে দরজা নকিং ব্যাপারটা, দেন বললো যে মা কালকে রাতে এই কাজটা করছে, আমাকে সে গলার আঁচড় আর সাইডের হাতে এসে আঁচড় দেখালো। আঁচড়টা দেখে ফার্স্ট আমি কখনোই আগে বলি যে আমি একদিন করে যাই, কখনো ভূত প্রেত বা জিন হিসেবে কম বিশ্বাস করতাম, বাট এগুলো দেখে আমি একটু শখ হলাম যে এটা কেমনি পসিবল, যে আমার অর্গানাইজে এরকম করার কথা না, এটা এরকম করার কথা না, অনেকে আমি চিনি অনেক আগে থেকে, এটা ইম্পসিবল। তো এবার সেই জিনিসটা পরে আপনি তখন কি করলেন? আপনি তাড়াতাড়ি করে বাসায় গেলেন? আমি গেলাম এবং ওই বাসাতে ওই দিন রাতের বেলাতে আপনাদের দুজনেরও কিছু একটা হয়েছিল। তারপর ওদিন রাতে ও বলে এক কাজ করো, এক্সাম তো শেষ, তোমার সাথে থেকে যাও। আমি বললাম যে এক্সাম শেষ, তো রেজাল্ট আসছি, অলওয়েজ এরকম থাকা আড্ডাটা দেওয়া থাকলাম। রাতে ডিনার করার পরে আমরা দুজন বললাম মুভি দেখতে। তখন একটা মুভি আসছিল, মুভিটা দেখতে বসলাম। মুভি চালাই কিনছিল, মুভি দেখছিলাম। মুভি মাঝখানে আমি ওকে বললাম যে যেমন তুমি পজ করো, আমি জাস্ট ওয়াশরুমে যাবেন, উইদিন 2 minutes আমি ব্যাক। তারপর বললাম যে একটু পজ করো, সে মুভিটা পজ করলো, আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে ফ্রেশ হয়ে যখন বের হলাম, তখন আমি আমার লাইফের কি বলবো, আমি আরেকটা বলছি, ফার্স্ট একটা খুবই স্ক্যারি মোমেন্ট দেখলাম যে ও বসছিল সোফায়, আমি সোফায় বসে মুভি দেখছিলাম। সোফায় বসে, সোফার পিছনে ছিল বেড, আর ওর বেড ছিল স্প্রিং। আচ্ছা, কেউ যদি বসে তাহলে ওখানে একটা দেবে যায়, মানে স্প্রিংয়ের কোনো কিছু দেবে যায়, রাইট? তো আমি আপনি ওই শেপটা তৈরি হয় সোফার দিলে, সোফার পিছনে ঢুকে। আমি পেরে দিয়ে চোখে আমি পুরো শখ যে একজন মানুষ যদি বালিকে হাত দিয়ে বাতাস সাথে শেপ তৈরি হয় না, পুরো শেপটা তৈরি। আপনাকে দেখেছিলেন? হ্যাঁ, মানে আপনার যখন ওয়াশরুম থেকে বের হলো, তখন তো ওয়াশরুম দরজার সামনে, মানে ঘটনাটা ও কন্টিনিউ করতে পারবে আপনার কাছ থেকে। আচ্ছা, ওকে, ফাইন। আমি দাঁড়িয়েছিলাম, আমি একটা কথা উচ্চারণ করার সাহস আমার উঠছিল না। আমার এই অবস্থা দেখে এখন দেখে মনে হচ্ছে, এখনো মনে হচ্ছে বেশ ওই ঘটনাটা মনে পড়ে আছে। চোখের সামনে বাঁচলো আসলো যে বল কি সেকেন্ড পার, এরপর সে আমাকে দিয়ে তাকে যেগুলো আমার চোখ দেখে বেড়ে দিকে সেও বেড়ে থাকলো, সেও সেই ব্যাপারটা দিচ্ছিল। দেখার পরে সে আমার হাতটা করে পিছনে নিয়ে দৌড়াই গেলাম আমরা পার্লামেন্টি রুমে। রুমে আনটি যদি ডেকে এনে সবাইকে, তারপর তোর ভাই ছিল, ভাইকে ডেকে এনে রুমে আসলাম। রুমে এসে দেখলাম যে কেউ তো নেই, আমাদের যে মুভি স্টার্ট ছিল দেখতেছিলাম আমরা মুভি কন্টিনিউ করে, ওইটা টোটালি সুইচ অফ, টিভিটা অফ হয়ে গেছিল। টিভিটা অফ হয়ে গেছিল। ওকে, এরপর
বাট আমি বলি টিভিটা অফ করার কোনো রিজনই নাই, কারণ সে আমার যদি ইলেকট্রিসিটি চলেও যায়, এখানে ইলেকট্রিসিটি যায়নি, আর হচ্ছে 24 hours জানাতে তো এটা যাওয়ার কোনো পসিবিলিটি নেই। টিভি বন্ধ আর নিজে নিজে কখনোই হয়নি। এবং টিভির সাথে কি আপনাকে ডিভিডি প্লেয়ারে দেখছিলেন নাকি? ডিভিডি প্লেয়ারে দেখছিলাম, দুটোই বন্ধ হয়ে গেছে। ওকে, তো এটা খুবই খুবই অদ্ভুত টাইপের ব্যাপার। এবং এসে আপনার কি দেখলেন যে বিষয়টা যেরকম ভাবে কেউ বসে থাকলে যেরকম হয় সেই ব্যাপারটা কি যখন সবাই মিলে আসলেন তখন ছিল? আপনি দেখেছেন দেখার পরে ওকে যখন দেখলো টেলিভিশন দুজনে দেখলাম, যখন সবাই দেখলাম যে ওর তো ব্যাপারটা তো নাই, টিভি সুইচ অফ। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার যেটা মনে হয় যে আমি জানি না যে লিমন কি দেখেছিলেন, লিমনকে সেম জিনিস ও যেটা বলেছিল আপনি দেখতে পেয়েছিলেন। আচ্ছা, কি দেখতে পেয়েছিল সেটাকে আপনাকে বলেছিল নাকি আপনি না? আমাকে বলেনি, সামনে দাঁড়িয়ে ছিল তো মানে ও কিছু বলতে পারছিল না, পুরো সারপ্রাইজ মনে হচ্ছিল, শক হয়েছে। তো আমি যখন আমি বললাম কি ব্যাপার, তুই কি প্রবলেম করছিস আমার সাথে, আমি ওর কাছে আসলাম, ও অনেক কিছু বলতে পারতেছিল না, আই ভিউটা আমি ওর দেখলাম যে ডেড। আমি ভাবছিলাম ওর দরজাতে প্রবলেমটা হয় সেখানে মেবি ও কিছু একটা দেখছে, আমি দরজা দিয়ে তাকালাম বাট এখানে কোনো কিছু ছিল না। মানে যখন ওর চোখটা যখন দেখলাম আমার বেডের দিকে, তো তখন আমি বুঝতে পারলাম যে কিছু একটা এরকম কিছুটা আছে। তো আমি যেটা বলবো যে আপনার ইচ্ছে করলে আপনাদের এরকম ধরনের ঘটনা ইচ্ছে করলে আপনারা গানে চলে যান। ইন দ্য মিন টাইম আমাদের মেইল ইমেল তো করে অবশ্যই ইমেলের সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, ঠিকানা এবং ফোন নাম্বার দুটো। আর ঢাকার বাইরে যাওয়া যায় তারপর ইচ্ছা করে সাউন্ড ফাইল আমাদেরকে যেভাবে এখন পাঠাচ্ছেন আপনারা, এখন খুবই মানে কি বলবো সেই যুগ চলে এসছে, আমরা এখন সাউন্ড ফাইল পাঠিয়ে দিতে পারি ইমেলে। তো সেগুলো তো আমরা অবশ্যই উপকৃত হবো এবং আপনার ঢাকার বাইরে যাবে রয়ে গেছে আমরা অনেক কিছু পাবো। তো আমরা একটা গান শুনে আসি। শুনছেন সবসময় রেডিও ফোর্সের সাথে আছে রাসেল, চলছে ভূত এফএম। আর ভূত এফএম আরো সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবং আজকে সুন্দর একটা দিন এবং গত 2 দিনের বৃষ্টির কারণে যদিও আমাদের ক্রিকেট ম্যাচটা পরিত্যক্ত হয়েছে আজকে বৃষ্টির কারণে, বাট শীত কিন্তু পড়ে গেছে। আমার মনে হয় শীতের দিনে এই ধরনের ঘটনা শুনতে আরো বেশি মজা। অ্যান্ড অনেকে আমাকে বলছেন যদিও যে অনেক ভয় লাগছে, তারপরে শুনছেন আমাকে জমরাজ এসএমএস করেছেন, ওয়েলকাম টু মাই শো জমরাজ। আমাদের পারফেক্ট একজন এসএমএস সেন্টার আর কি, পারফেক্ট একজন লিসনার আমাকে এসএমএস করেছেন মিলাদ সিলেট থেকে। ভাই অনেক ডর লাগছে, আমার চাই সেটা যে আপনার ডর লাগুক এবং ভয়ের মধ্যে মজা আছে। বিশাল আমাকে এসএমএস করেছেন এবং রাজি এসএমএস করেছেন এবং সাবি এসএমএস করেছেন আমাদেরকে এসএমএস করেছেন উড়ন্ত পথিক, বাবা চমৎকার। আমাদেরকে এসএমএস করেছেন বিথি, এসএমএস করেছেন আরাফাত এবং আরাফাত ছাড়াও আমাদের এসএমএস করেছেন মিথুন ছাড়াও আরো অনেকেই, এবং সেই এসএমএস গুলো আমি একটা ফিরে আসবো। বাট আমাদের আরো একজন গেস্ট রয়েছে, তাদের সাথে আমরা একটু পরিচয় করে দিতে চাই এবং সেই গেস্ট তিনি অবশ্য ঢাকায়, বাকি 4 জন এসেছিলেন চট্টগ্রাম থেকে। কি নাম আপনার? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ, আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি, ইনশাআল্লাহ জানুয়ারি থেকে মেইন একাডেমিতে জয়েন করবো। ওকে, তো অর্পণ কি হয়েছিল আপনার জীবনে যে ঘটনাটা সেই ঘটনাটাকে শুনি। অ্যাকচুয়ালি টাইমটা ছিল যখন আমি এসএসসি পরীক্ষা দিই, তারপরে রেজাল্ট কার্ড দিয়ে, তো তখন গ্রামে কোনো প্রোগ্রাম ছিল, মেবি কোনো দাদার মৃত্যুবার্ষিকী টাইপের, তো ওটাতে আব্বু আম্মু যারা প্যারেন্টস ছিল, বাসা যারা গার্জেন ছিল, তারা সবাই চলে গেছিল। আমি কোনো কারণে পরে যাওয়ার সিদ্ধান্ত নিই। তো সেখানে আমাদের গ্রামে যাওয়ার জন্য পথ অনেকগুলো, বাট ট্রেনে যাওয়াটা অনেক রিজনেবল। ওকে, তো আমার চাচু অলরেডি মানে রেলওয়েতে জব করেন, তো আমি কিন্তু তার কথা বলে আমি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট অবস্থায় উঠতে পারি। তো দেন আমি যখন মানে স্টেশনের দিকে যাই, সন্ধ্যা তখন
ছাড়া ছাড়া ভাব, মানে থাকতেছে অলরেডি। আমি জাস্ট রিক্সা থেকে নেমে দৌড় দিয়ে ট্রেনে উঠে পড়ি। তো ট্রেনে ওঠার পরে মানে ফার্স্টে যে ফার্স্ট ক্লাস বগি আমার সামনে হচ্ছে, আমি সেটাতে ঢুকে পড়ি। তো ভেতরে যে দেখি যে জাস্ট একজন মানুষ আছে, বয়স 24-25 কিছু হবে। তো ওখানে যাওয়ার পরে তো ওই যিনি বসেছিলেন রুমটাতে টোটালি অন্ধকার ছিল, লাইট অফ ছিল। এটা কিন্তু খুব অস্বাভাবিক ব্যাপার, ট্রেনের মধ্যে কিন্তু সবসময় লাইট অফ হয়ে চলে। তো আমি ঠিক তার অপোজিট এটা বসলাম, সাপোজ লাইট নষ্ট হতে পারে, এটা ব্যাপার না। তো বাইরে থেকে আলো আসতেছিল, একটু বেশি রাত করে কিন্তু লাইট অফ করে দেয়, বাট সে সময় অফ ছিল, সন্ধ্যা 7:30 যেহেতু। আচ্ছা, তো আমি তার সাথে কথা বলি কিছুক্ষণ, হাই হ্যালো টাইপের, ভাই কেমন আছেন, কি করেন, হ্যান ত্যান এগুলো। তো কিছুক্ষণ পরে আমি আর কি একটা সিগারেট ধরাই। তো সিগারেট ধরানোর পরে ওই ভাই আমাকে বলেন যে আচ্ছা আমার সিগারেটের প্রবলেম আছে, তুমি ফেলে দাও সিগারেটটা। তো আমি জাস্ট হাতটা বাইরে নিয়ে সিগারেটটা ফেলতেছি, আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আপনি কি ভূত আত্মা এগুলো কিছু বিশ্বাস করেন? আমার হাত অলরেডি বাইরে, তখন ট্রেনটা যাচ্ছিল একটা মানে সামনে একটা ব্রিজ ছিল, মানে ব্রিজে যেহেতু যাচ্ছিল বাইরে থেকে যে আলো আসছিল, তো রুমটা হঠাৎ অন্ধকার হয়ে গেছিল। আমি যখন তাকে আস্ক করি তখন আমরা অন্ধকারে ঢুকছি, দেন সে অ্যান্সার দেয় যে না আমি বিশ্বাস করি না। তো জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে সে অ্যান্সারটা দিল। যখন আবার আলো আসলো আমি যে সামনে তাকে দেখি, আমার সামনে সে নেই। জাস্ট আমি এত পরিমাণ ভয় পেয়েছি, আমি টোটালি শক ছিলাম যে কি হলো এটা। আমি যখন ব্যাগটা কাছে করে আপনি যে কোশ্চেনটা করেছিলেন সেই কোশ্চেনটা কোনো কারণ ছাড়াই আপনি কোনো কারণ ছাড়া অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, সাধারণত যাচ্ছি একটু রাতের বেলা, তো জিজ্ঞেস করছি। তো দেখুন আমি জিজ্ঞেস না করার কারণে যে আপনি মানে কোনো কারণই ছিল না, তারপরে জিজ্ঞেস করেছেন, আমার কাছে সবচেয়ে বেশি অস্বাভাবিক লেগেছে এই জায়গাটা যে হঠাৎ করে এই প্রসঙ্গটা আপনি তুলবেন কেন, আর হঠাৎ করে এই প্রসঙ্গে আপনি যাবেন না। মেনলি ব্যাপারটা হলো যে আমার এই বিষয়টা অনেক ভালো লাগে। আমি বুঝলাম যে হঠাৎ করে একটা অপরিচিত লোকের সাথে হঠাৎ করে জিজ্ঞেস করা যে আপনি ভূত বিশ্বাস করেন কিনা। না, অলরেডি আমি কিন্তু তার সাথে বিজনেস মতো জার্নি করছি, বেশ কিছুক্ষণ কথা হয়েছে, তার সাথে একটু ফ্রি হয়েছিলাম এই টাইপের ব্যাপারে। তো দেন জিজ্ঞাসা করছি এরকম। তো দেন আমি ব্যাগটা কাঁধে করে জাস্ট আমি তখন দরজাটা খুলতে যাই, দেখি দরজাটা লক। আমি এত পরিমাণ ভয় পেয়েছি যে আমি কথা বলতে পারছিলাম না, আমি মানে চিৎকার যে করবো সেটা করার মতো আমার যাচ্ছিল না। আমি একবারও পিছনে তাকাইনি, আমি মানে প্রচন্ড ভয়ে আমি জাস্ট কাঁপতেছি। আমি তখন জোরে জোরে মানে চেষ্টা করতেছি দরজাটা ধাক্কা দেওয়ার। আমি কিছুক্ষণ ধাক্কি করলাম, ধাক্কি অনেকক্ষণ, প্রায় 5-6 মিনিট আমার লাগে, মেবি লংগেস্ট টাইম এটা যে আমি আমার কাছে মনে হয়েছে। তো দেন কিছুক্ষণ পরে মানে প্রায় 7 মিনিট পরে মানে তিনি এসে দরজাটা খুললেন। খোলার পর দেখে আমি টোটালি ঘেমে লাল হয়ে আমি টোটালি অন্যরকম অবস্থা আমার। সে আমাকে নিজে কোনো বসাই, যে বসানোর পরে দেন তার সাথে কথা হয়তো বলতেছে আপনি রুমে ঢুকলেন কি করে, সে আমার বলতেছে যে আপনি রুমে ঢুকলেন কি করে। আমি বললাম যে দরজা খোলা ছিল, ঢুকে বসছি। দেন আমার চাচা বললাম যে আমি ওনার বাচ্চা। তো দেন বলতেছে যে ঠিক আছে, বাট ওই রুমটা তো লাস্ট 1 উইক ধরে ওটা একটা তালা মারা ছিল এবং আমি সেটা তালা মারছিলাম, আর ওইটাতে একটা লাশ নিয়ে যাওয়া হয়েছিল। তারপর রুমটা মানে রুমটা অলরেডি মানে কিছু সমস্যা ছিল যার কারণে রুমটা লক করা। তো রুমটাতে একটা লাশ নিয়ে যাওয়া হয়েছিল ট্রেনের একটা লাশ থানা দেওয়ার জন্য। আচ্ছা, তো ওইটা আমি বলতেছে আপনি হোটেল গেলে এটা তো তালা মারা ছিল। মানে ওই লাশটা পৌঁছে যাওয়ার পরে তারপরে ওই রুমটা এবং সামহাউ আপনি ওই রুমের মধ্যে গিয়েছিলেন যে আমি যখন ঢুকি তখন কিন্তু খোলা ছিল, আমি জাস্ট ঢুকে পড়ি ওটাতে। আপনি দেখেছেন খোলা, পরে চেক করছেন? আমি তো পরে চেক করি, জাস্ট বসেছিলাম। ওকে, পরে চেক করার কথা না, আমি মনে করতাম না। তো ব্যাপারটা হচ্ছে যে ওই রুমের মধ্যে ঢুকলেন যখন, উনি বলেন যে একটা লোক, মানে সেই লোকটা পরে জিজ্ঞেস করেন যে এই লোকটা দেখতে এরকম কিনা বা এরকম কোন লোক। আমি বলছিলাম যে আমি দেখছি এরকম একটা মানে এরকম এজের একটা যে 24-25। তো উনি যখন বলেন যে হ্যাঁ যে ট্রেনে কাটা গেছে তার বয়সটা ওরকম। আপনি তাকে দেখেছিলেন? অলরাইট, ব্যাপারটা খুবই ভয়ঙ্কর এবং যখন আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন তখন আপনি বুঝতে পারছেন, স্টিল আপনি কাঁপছেন, বুঝতে পারছি সেটা, এবং আমি সেটা বুঝতেই পারছি। বাট আপনি যেটা কথা বলবো সেটা হচ্ছে আমরা আপনার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। সিগারেট খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য, সিগারেট খাওয়াটা রিলিজ করতে হবে আপনাকে এবং পুরোপুরি ছেড়ে দিতে হবে। ওকে ওকে, আপনি সবার সামনে প্রমিস করলেন, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমাদেরকে এছাড়া SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন ইমু এবং তিনি বলছেন ভাই আপনি ফার্স্ট টাইম যে সংটা ওই সংটা সবাই জানতেছেন। সালমান লিখেছেন সালমান খান, অলরাইট, সালমান খান ফ্রম গুলশান। সালমান খান বলেছেন যে আমি কেমন আছি, সবসময় ভালো থাকি, সবসময় ভালো দেবে, এবং তিনি বলেছেন যে বহুত একটা ভালো লাগে,
বাট এই ভূত এসেন শোনার পর থেকে তার যেটা হচ্ছে যে অনেক ব্যাড ড্রিম দেখছেন। আমার যেটা মনে হয় যে ভূত এসেন শোনার পর ব্যাড ড্রিম দেখার কোনো কারণ নেই, আর একটু সাহস সঞ্চার করুন এবং যেগুলো শুনবেন সেগুলো তখনই ভুলে যান, মানে এটা মাথায় রাখার কোনো দরকার নেই, তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে সবকিছু। আচ্ছা, আমাকে কেউ একজন আছে সজল লিখেছে যে হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, অ্যান্ড তিনি লিখেছেন যে তার একটা স্টোরি রয়েছে। ওকে, ট্রাই করবো কল করার। রিফাত লিখেছেন নারায়ণগঞ্জ থেকে যে হে গাইস হাউ আর ইউ, আমরা সবাই ভালো আছি এবং খুব ভালো সময় কাটাচ্ছি আমরা। তিনি লিখেছেন যে আমাদের এই শোটা তুমি অনেক পছন্দ করে, এই কথা বলছেন নাজিয়া, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের এখন SMS পাঠাননি বা SMS পাঠানোর কথা চিন্তা ভাবনা করছেন, তাদেরকে বলি সাউথ লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা আবারও লিমনের কাছ থেকে একটা ঘটনা শুনবো। লিমন একটা ঘটনা ছিল, সে ঘটনা আমরা শুনতে চাই। আর ইন দ্য মিন টাইম আমরা বলি আমাদের SMS করেছেন মুন্নাফ, SMS করেছেন কাঠমান্ডু। আচ্ছা, আমরা একটা মজার ব্যাপার যে আমি বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে আপনারা আমাদের শোটা শুনতে পারেন, সেটা হচ্ছে www.radiofurti.fm, এবং আমাদেরকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেকেই ইমেইল করছেন এবং অনেকে ইমেইল করে আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। থ্যাংক ইউ যারা এত কষ্ট করে এত থেকে শুনছেন। সো লেমন, ওকে, হাউ আর ইউ? সো মানে ঘটনাটা হচ্ছে এরকম, মানে ঘটনাটা আব্বু আমাকে বলছে আর কি, খুবই রিসেন্টলি ঘটনা, এটা প্রায় 10-12 দিন হচ্ছে। আব্বু রিসেন্টলি হজ করে আসছে। তো মানে হজ করার আগে আব্বু আগে মদিনাতে গিয়েছিল। তো যখন মদিনাতে ছিল তখন মানে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য পাশে একটা মসজিদ ছিল আল ফাইট। তো সেখানে মানে তাহাজ্জুদের নামাজ নামাজ পড়ার জন্য এখানে যেত আর কি। তো একদিন মানে আব্বু 3:30 থেকে উঠে মানে নামাজ পড়ার জন্য ওই মসজিদটাতে গেল। যাওয়ার পরে মসজিদের মানে লোকজন অনেক কম ছিল অনেকদিন থেকে, আর তাহাজ্জুদের নামাজে তো মানে একটু কম লোকে আসে পড়ার জন্য। তো আপনি যখন ওজুখানায় গেল মানে তখন সেখানে হাতে করে 3-4 জন ছিল, খুব বেশি জন ছিল না, কারণ এটা লোকাল একটা মসজিদ ছিল সেখানে মদিনায়। সব যখন অজু করছে তখন এটা মেন টাইম মানে আমার পাশে একটু দূরে একটা লোককে দেখলো, সে অজু করতে আসছে। মানে আব্বু যখন অজু করা শেষ, আব্বু যখন যাবে বের হবে অজুখানা থেকে, তখন মানে আব্বু অন্য লোককে খেয়াল করলো, মানে একটু অড মনে হচ্ছিল আর কি, সামথিং ডিফারেন্ট। সো মানে যারা আমরা জানি যে অজু করার সময় যদি ফুল কোন স্লিপের কোন জামা পরে থাকে তাহলে সেটা টেনে উপরে দিয়ে তুলতে হয় হাতটা উঁচু করার জন্য, হাতে পানি লাগানোর জন্য। বাট যে লোকটা এখানে ছিল ওর মানে হাতটা জাস্ট নিচে থেকে বেড়ে যাচ্ছিল, ইনক্রিজ হচ্ছিল, মানে হচ্ছে হাতটা লোকে না তুলে মানে পাঞ্জাবিতে না ঘুরিয়ে হাতটা পাঞ্জাবির থেকে বেরিয়ে আসছিল। হ্যাঁ সেটাই। ওকে, তো মানে যখন অজু করা শেষ হলো তখন আবার অটোমেটিক্যালি সেম পজিশনে চলে আসলো। এটা অজু করার আগে পাঞ্জাবিটা খুলতে পারো, বরং হাতটাই বেরিয়ে আসলো, এবং তারপরে যখন দেখা গেল যে মানে অজু করা শেষ হয়ে গেল তখন আমার হাতটা ছিল। অলরাইট, ওকে। সো দেন আব্বু কি করলো, মানে ভাবলো যে এটা মেবি ভালো কিছু একটা হবে, কারণ অজু করতে আমরা আসছো না, নামাজ পড়তে আসছে অজু করার জন্য। তো আব্বু কিছু বলে নাই। আব্বু কি বললো পরের দিন মানে আব্বুর মদিনাতে থাকে একটা লোকাল ফ্রেন্ডকে বললো যে আমি গতকাল রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়েছিলাম, তো সেইখানে মানে এই ঘটনাটা হলো, দেখলাম এটা হয়েছে, মানে আমার পাশে অজু করছিল এরকম ঘটনা, এই ঘটনাটা শেয়ার করলো আর কি। তো তখন ওই আব্বুর আঙ্কেলটা বললো যে তুমি কি এটা এই মসজিদে দেখছো? আচ্ছা, উনি আগে থেকে বলছেন যে অমুক মসজিদে তুমি দেখেছো? আব্বু বলে যে হ্যাঁ, হ্যাঁ সেখানে এটা মাঝে মাঝে দেখা যায়, প্রায় অনেক যদি দেখে বলে, বাট ওরা কোনো মানুষের কোনো ক্ষতি করে না। আচ্ছা, কিন্তু আঙ্কেলের নিশ্চয় তারপরে ওখান থেকে ফিরে এসছেন এবং কোনো প্রবলেম হয়নি। ওকে, ফাইন। সো দারুণ দারুণ সব ঘটনা জানলাম আপনাদের কাছ থেকে, এবং আরো একবার চিটাগাং থেকে এত কষ্ট করে ঢাকায় আজকে শোতে বেশ কিছু জিনিস চমক আছে, যেমন চিটাগাং থেকে আমাদের গেস্ট হয়েছে, এবং আমরা একটা ফাইল শোনাবো, সেই ফাইলটা রোজ আপনাদেরকে জানাবো। অ্যান্ড থ্যাংক ইউ লিমন, থ্যাংক ইউ আবরার, এবং অসংখ্য ধন্যবাদ। মানে আপনাদেরকে পেয়ে অনেক বিষয় করে ভালো লাগছে, এবং আমি আজকে এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নেব, এবং এই ব্রেকে যে গানটা আমি শোনাবো সেই গানটা ডেডিকেট করছি আপনার নানুকে।
অ্যান্ড থ্যাংক ইউ এবং সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর কাছে করবো। সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য, রাইট, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার দোয়া করবেন, রাইট। অ্যান্ড যেটা বলবো সেটা হচ্ছে লিমন এবং আবরার চলে যাচ্ছেন, কিন্তু আমরা আছি আপনার সাথে এবং আরো গেস্ট রয়েছেন, মানে আরো একজন গেস্ট আমার সাথে রয়েছেন, যার কথা আমরা শুনছি আর এখন ফুরাইনি, সেগুলো আমরা শুনবো এবং আরো কিছু ঘটনা নিয়ে আপনার কাছে ফিরে আসছে একটু পরে। আপাতত বিজয়ের মাসে এবং যেহেতু বীরশ্রেষ্ঠ রুহুল আমিন তার মানে যাকে তিনি নানা বলে রাখেন, সে আবরার এখানে উপস্থিত আছেন এবং সেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকে ডেডিকেট করে আয়ুব বাচ্চু বাংলাদেশ কিন্তু প্লে করছি। সো স্টে টিউনড টু রেডিও ফুরতি, ফিরে আসছে একটু পরে। অ্যান্ড সেন্ড মি মেসেজ ইন SHOUT shout space আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 984 নাম্বারে। ফিরে আসছি রাইট আফটার দিস সং। Enjoying today's show very much. Thank you so much. সাইফুল লিখেছেন যে দ্রুত শুনে ঘুমাতে পারবো তো, ডেফিনেটলি। আর বাবু বলছেন যে I have two dangerous experience. How can I share? একটু রেডিও ফুরতি, ওকে, এটা খুবই সহজ একটা উপায় আছে। আপনি ভূত FM BHWT ভূত FM @radiofurti.fm ইমেল করে আমাকে ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন এবং আজকে যারা আছেন এখানে তারা সবাই এইভাবে এখানে জয়েন করেছেন, আপনিও পারেন। এটাই বলছিলাম আর কি যে ভূত FM ইচ্ছে বলে আপনারা ইমেল করতে পারেন এবং শাউট স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 984 নাম্বারে। আর এই মুহূর্তে যেটা বলবো যে এরকম ইমেল করে একটা শুধু গল্প লিখে নেই, ঘটনা তো জানেননি, তাছাড়া বড় একটা উপকার করেছেন আমাদেরকে, তিনি সরাসরি আমাদেরকে তার যে ঘটনাটা আছে সেই ঘটনাটা রেকর্ড করে দিয়েছেন। তো যদি আপনাদের এই টেকনোলজির সাথে পরিচিত থাকেন এবং আপনি পারেন যে পিসিতে রেকর্ড করতে আমাদেরকে পাঠাতে, তাহলে আরো ভালো। আমাদের অনেক সমস্যা, মানে যারা হচ্ছে বিশেষ করে আমি বলছি ঢাকার তাদের জন্য বলছি না, যারা ঢাকার বাইরে আছেন আসলে তাদের ভয়েস বা তাদের ঘটনাটা পুরো আমাদেরকে বলতে চান এবং যাওয়ার সময় অনেকে লিখে প্রকাশ করতে পারে না কিন্তু বলে প্রকাশ করতে পারেন, অনেকে বলে প্রকাশ করতে পারেন কিন্তু লিখে প্রকাশ করতে পারে, এরকম হয়। তো যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার ভয়েসটা রেকর্ড করে আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন, আমরা সেই অডিও ফাইলটি চেক করে বাজানোর চেষ্টা করবো। যেমন আজকে আমরা এই মুহূর্তে একটা অডিও ফাইল আপনার জন্য রেখে দিচ্ছি এবং মাঝখানে আমি হুম হা করবো যাতে আপনার মাঝখানে একেবারে বোরিং না লাগে বা মনে হয় একদম শুধুমাত্র একজন কথা বলছে সেজন্য, বা এটা একটা রেকর্ডেড ভয়েস, আপনারা শুনে বুঝতে পারবেন। চলুন শুনুন। আমার নাম সৈয়দ হাসিবুর রশিদ, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, একটা সফটওয়্যার ফার্মে জব করছি। তো ভূত FM আমার খুব প্রিয়, আর আমি এখানে একটা আমার নিজের ঘটনা পাঠাতে চাচ্ছিলাম অনেকদিন ধরে। যাই হোক, ঘটনাটা হচ্ছে 2008 জুন মাসের ঘটনা। এটা আমি প্রথমবার এসে যাই দার্জিলিং শহরে। তো এখানে প্রথম দিনের পরের দিন আমি যখন আমার ফ্রেন্ড সাথে ছিল, বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে গেছিলাম, কিন্তু একটা ফ্রেন্ডের সাথে রুম শেয়ার করছিলাম। তো সেই ফ্রেন্ডকে বললাম যে চলো কিছু মার্কেটিং করে আসি, এখান থেকে মার্কেটটা কেমন। ও যেতে কোনোভাবে রাজি হলো না, শেষ পর্যন্ত আমি গেলাম। এটা ছিল বেশ খানিকটা দূরে দার্জিলিং শহরেই। তো আমি যখন গেলাম, ওটা ছিল, মার্কেটটার নাম ছিল হচ্ছে বিগ বাজার, বেশ নাম করা এবং খুব বড় সড়ো মাল্টি সুপার শপ আর কি, ওর মধ্যে অনেকগুলো আছে। তো যাই হোক, আমি ওখানে বাজারটা মানে ওখান থেকে আমি বিভিন্ন রকম মার্কেটিং করে যখন ফিরছিলাম, হাঁটতে হাঁটতে আসতেছি। ওখানে তো এমনিতে কোনো রিক্সা চলে না, আর যাওয়া চলে তার মধ্যে হচ্ছে যে জিপ গাড়িগুলো, কিন্তু ছোট ডিস্টেন্সে ওরা যেতেও চায় না। ইভেন টেম্পু বা অন্যান্য কোনো যানবাহন নাই, মানে ম্যাক্সিমাম লোকজনই হেঁটে চলাফেরা করে এই শহরটাতে। তো আমি ফিরছিলাম যখন, বেশ কিছু জিনিস কিনে নিয়ে, তো মানে বেশ আলো আধার মতো আর কি, রোডেও কিছু কিছু জায়গায় আলো আছে, কিছু জায়গায় নাই। এরকম হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে আমি দেখতে পেলাম যে আমার পিছনের যারা লোক, মানে কিছু কিছু লোক আমার ক্রস করে একটা জায়গায় যে কেমন যেন দৌড় দিচ্ছে। হ্যাঁ, আমার পিছন থেকে দুজন লোক মানে গেল, কিন্তু একসাথে না, পরপর যাচ্ছে আর কি কিছু দূর গিয়ে। আমার হাঁটার গতিটা ছিল খুব ধীর, এই জন্য আসলে আমি অতটা গুরুত্ব দিই নাই, মনে করছি যে এরা মনে হয় কোনো জরুরি ব্যাপার, এই জন্য বোধহয় দৌড় দিচ্ছে।
এই মানে যেখান থেকে দৌড়টা শুরু করতেছে ওই দিকটা খুবই ডার্ক, মানে কিছু দেখা যাচ্ছে না ঠিক মতো দূর থেকে। তো আমি যেহেতু আমার হাতে দুই হাতে অনেক জিনিসপত্র, আমি মানে খুব ধীরে সুস্থেই যাচ্ছি আর কি। আরো কিছু জায়গাতে গিয়ে দেখি যে আরেকটা লোকও গেল, তিনটা লোক মানে আমাকে ক্রস করলো আর কি, কিন্তু ওই জায়গাটা সবাই দৌড় দিচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে দেখি যে আমার পিছনে থেকে একটা মেয়ে আসছিল, আসার পরেও ওই জায়গাটা যেই ততক্ষণে আমি ওই জায়গাটা প্রায় কাছাকাছি, ওই জায়গাটা যে মেয়েটাও দৌড় দিল। আমার মানে আমি ভাবতেছিলাম যে এখানে কি ব্যাপার, আসলে এখানটা কি দ্রুত পার হওয়ার কোনো মানে ব্যাপার আছে কিনা। তো আমিও মানে সিদ্ধান্তহীনতায় ঢুকতেছি। তারপর জায়গাটা নতুন, আমি খুব বেশি চিনি না, আমি ভাবছি যে আমি দৌড় দিব কিনা, হ্যাঁ কিন্তু এত জিনিসপত্র নিয়ে সম্ভব না, তাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। ওখানে গিয়ে দেখি যে আসলে খুব মানে ভয়ঙ্কর ভাবে ওখানে একটা বাঘ, মানে পাহাড়ের সাইডে যে রোড গুলা থাকে ওইগুলা ভয়ঙ্কর ভাবে বাঘ গুলা থাকে। তো ওইখানটায় যে দেখি যে খুব মানে ভয়ানক ভাবে, কিন্তু ওখানে দৌড় এত জোরে যে দিচ্ছে, ওখানটায় দৌড় দিয়ে ঘোরা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো আলটিমেটলি আমার যেটা মানে ওর পরে যেটা দেখে আমি শিউরে উঠলাম সেটা হচ্ছে যে ওখান থেকে যদি দৌড় দেওয়া হয় তাহলে সরাসরি নিচেই পড়ার কথা। এমন জায়গা থেকে তারা দৌড় শুরু করতেছে যে ওখান থেকে মানে নিচে পড়া ছাড়া কোনো উপায় নেই, মানে ওইভাবে ঘুরে অত দূর মানে দৌড় দিয়ে যাওয়া সম্ভব না। ততক্ষণে আমার খুবই ভয় করছিল। তারপর আমি মানে নিজেকে খুব শান্ত রেখে ওখান দিয়ে আস্তে আস্তে মানে চলে আসলাম। পরের দিন আমি ওখানে আবার সকালবেলা বের হলাম, যেহেতু কিউরিসিটি আছে যে আসলে ব্যাপারটা কি, এখানে লোকজন দৌড় দিচ্ছিল কেন গত রাতে। তো সেই জন্য আমি গেলাম ওখানে একজন স্থানীয় একজন লোকের সাথে, মানে উনি খুব ভালো বাংলা জানে না, মানে হিন্দিতে আমাকে বোঝানোর চেষ্টা করলো যে এখানে এই জায়গাটা কিছুদিন আগেই আমাদের এখানে এই এলাকাটাইতেই 4 জন লোক মানে 4 জন মারা গেছে কেবল কার ছিঁড়ে, ঠিক ওই জায়গাটাই ছিঁড়ে পড়ে মারা গেছে। তা আমি বললাম যে এখানে 4 জন মারা গেছে, গতদিন রাত্রে আমি 4 জনকেই দেখছি যে ওখান থেকে দৌড় দেওয়ার জন্য। আমি বললাম যে তার মধ্যে কি কোনো মেয়ে ছিল, যে 4 জন ছিল। তা বলে যে হ্যাঁ আপনি জানেন কি করে, মানে উনি আবার জিজ্ঞেস করতেছে। আমি বললাম যে না এমনিতেই। আর আমি আর বললাম না যে 3টা লোক আমার পিছন থেকে ক্রস করে দৌড় দিছে এবং লাস্টে যে ছিল সে মেয়েটা ছিল। তো আমি আরো ভয় পেয়ে গেলাম যে আসলে ব্যাপারটা কি। ব্যাপারটা আমরা বুঝলাম, বাট আমরা সাউন্ড ফাইলটা শুনলাম। তো আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা ইচ্ছা করলে কম্পিউটার এরকম আপনাদের সাউন্ড রেকর্ড করে আমাদের পাঠাতে পারেন। যাই হোক, আমাদের সঙ্গে আরেকজন লিসনার রয়েছেন এই মুহূর্তে, যিনি আমাদের সাথে একটু আগে আপনার একটা ঘটনা বলেছেন। তার আরেকটা ঘটনা আছে যে ঘটনা খুবই অদ্ভুত রাজশাহীতে ঘটেছিল আপনার সাথে, রাইট? এখানে আপনি ফেরার ঘটনা বলেছিলেন এবং রাজশাহীতে ঘটেছিল, সেই ঘটনা একটু শুনলে বলা করুন। ওকে, হ্যালো এগেন। রাজশাহীতে আমি আর আমার ফ্রেন্ড মানে যখন আমি কলেজে ছিলাম তখন গেছিলাম ঘুরতে। তো যাওয়ার পরে আমরা রাতে পৌঁছাই রাত প্রায় 2টার দিকে রাজশাহীতে। তো দেন কালমনি বাসা পৌঁছাতে আমাদের 2টা বাচ্চা। তো কালমনি বাসাটা ছিল রাজশাহীর উপশহরে সিয়াম মসজিদের পাশে। সিয়াম মসজিদের ঠিক 3টা কি 4টা বাইক পড়ে। তো আমি আর আমার ফ্রেন্ড ওখানে যাই। যাওয়ার পরে কালমনি বাসাটা বলি যে 3.5 তলা, মানে 3 তলার উপরে জাস্ট 2টা রুম আছে আর পাখিটা ছাদ। তো আমি আমার ফ্রেন্ড উপরে ছিলাম। তো রাতে তখন প্রায় 3টা বাজে। আচ্ছা, তখন আমি আর আমার ফ্রেন্ড মানে ছাদের রেলিং দুজন দাঁড়ায় আছি। মানে অদ্ভুত একটা মোমেন্ট ছিল যে চারিদিকে কোনো শব্দ নাই, কিছু নেই, না কোনো ঝিঝি পোকা, ঘুরতে কোনো কুকুর নেই, মানে কোনো শব্দ ছিল না, জাস্ট স্টপ একটা মোমেন্ট। তো দুজনে কথা বলতে পারতেছি না, যে ভালো লাগতেছে দাঁড়ায় থাকতে। তো আমরা হঠাৎ করে দূর থেকে একটা সাউন্ড পাই, যেমন একটা বেজ, দূর থেকে যদি বেজ গিটারটা যদি বাজাই এক ধরনের যে বিট আসে, সেই ধরনের টাইপের একটা যে ব্যাপারটা খুব আস্তে, ঠিক আছে? আমিও শুনি ও শুনি, আমি ওর দিকে তাকাই, আমার দিকে তাকাই যে কি হচ্ছে এটা। তো কিছুক্ষণ পরে প্রায় আমরা 3-4 মিনিট দাঁড়িয়েছিলাম। তো তারপরে মানে আমরা সাউন্ডটা দেখতেছি বাড়তেছে, আরো এই যে গুনগুনটা বাড়তেছে। তো দেন দেখি আমাদের মানে যেখানে দাঁড়িয়েছিলাম তার লেফট সাইডে মানে মোড় ছিল কুদুরে। ওই মোড় থেকে কিছু মানে মানুষ কিনে জানি না, মানে কিছু আসতেছিল, মানে টোটালি তাদের ড্রেস আপ ছিল সাদা। মানে হাইট তাদের মিনিমাম 7 ফিট করে। ওকে, আর তাদের বডি ফিগার সেরকম মানে একেবারে মানে অনেক চিরা মানুষ না, দেখে বোঝা হচ্ছে। তো আমি আর আমার ফ্রেন্ড দুজনে দেখতেছি এরকম, মানে জাস্ট আমাদের এত দুজনে কি একই জিনিস দেখছি, দুজনে একই জিনিস দেখছি। আচ্ছা, ওরা কথা যাচ্ছিল বা কিছু, তারা জাস্ট আমাদের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আচ্ছা, তো আমরা মানে এই হাজারটা হচ্ছে না যে আমরা বসে পড়বো, যে আমরা চলে যাবো, মানে সাহস হচ্ছে না আমাদের। আমরা জাস্ট দেখতেছি যে মিনিমাম তারা 30-এর মতো। তো তারা
গায়ে যাচ্ছে, তো মানে সাউন্ডটা কেমন ছিল যে একসাথে অনেকজন মানুষ যখন জিকির করে, মানে যেরকম শব্দটা আছে, মানে কোনো শব্দ পাওয়া যায় না, বাট একটা মানে আলাদা সাউন্ড আসে, বুম টাইপের, মানে ওই টাইপের একটা সাউন্ড আসছিল। তো ঠিক তারা যখন যাচ্ছিল মানে তাদের মাঝখানে, মানে ঠিক তাদের মানুষগুলোর মাঝখানে আমরা যেরকম মানুষ মারা গেলে গোরস্থানে নিয়ে যাই, তো ঠিক সেরকম একটা বড় একটা খাটিয়া, মানে বড় একটা খাটিয়া ছিল, তার মাঝখানে একটা মানুষ শূন্য ছিল, মানে তাদের মতো, হ্যাঁ খাটিয়ার উপর তাদের শূন্য ছিল একটা। তো তার মাথাটা আমাদের দিকে ছিল, যেহেতু তাদের আলো ছিল, আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতেছি আমরা। তো যে শুয়ে ছিল তার মানে নাক দিয়ে প্লাস মুখ দিয়ে খোলা ছিল, হা করা ছিল, করা দিয়ে কেমন যেন একটা মানে কালো টাইপের তরল, মানে একটা বোঝা যাচ্ছে না যে কালারটা কি, বাট কালো তরল মানে ঘন টাইপের, মানে তরল ওখান থেকে বের হচ্ছে। দেন তারা চলে যাচ্ছে, ঠিক আছে, তার সামনে চলে যাচ্ছে। বাট একটা জিনিস আমাদের তখন খেয়াল ছিল যে মানে আমি খেয়াল করছি ব্যাপারটা যে মানুষ হাঁটলে কিন্তু এক ধরনের নড়াচড়া করে, মানে এদিকে এদিকে তুই হেলে দুলে হাঁটে, তারা মানে স্ট্রেটলি মানে ফ্লুয়েন্টলি তারা চলে যাচ্ছিল, মানে তাদের কোনো নড়াচড়া নেই, কোনো জার্কিং নেই, তারা চলে যাচ্ছিল। ওকে, মানে মানুষ হাতটা যেরকম হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছিল যে একদম ভেসে যাচ্ছে, ইয়েস রাইট। শুনেন না, মানে তারা যখন গলিতে পার হলো, গলিতে জাস্ট পার হয়ে চলে গেল, যাওয়ার পরে আমার ফ্রেন্ডটা যা ছিল ও হঠাৎ করে আমার দিকে তাকে চিৎকার করে উঠছে, ঠিক আছে, মানে একটা ছোট্ট একটা চিৎকার করে ধূপ করে পড়ে গেছে। ওরা আমার সাথে কোনো কথা বলতে পারছে না, জাস্ট আমার কাছে দূরে যা এটা মানে ছড়ে যেতে বলছে। তো আমি ওর দিকে যখন তাকাইলাম, তাকাই দেখি মানে নতুন একটা বাচ্চা হলে যে ধরনের গায়ে এক ধরনের তরল আঠারো টাইপের জিনিস থাকে, মানে ওরকম ওর গায়ে লেগেছে। তো মানে এমন ঝাঁঝালো টাইপের গন্ধ একটা, মানে মানে টোটাল অন্যরকম অবস্থা, মানে বোধহয় জং ধরে গেলে আমাদের পুরাতন বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি বলে। তো ওই টাইপের একটা গন্ধ পাচ্ছি। তো আমি ভালো করে খেয়াল করে দেখি আমার গার্লফ্রেন্ড অবস্থা। আমরা মানে দুজন, আমি কোন রকম মানে কোন সাহস সঞ্চার করে ওর জাস্ট হাত ধরছি, মানে পিছলা, প্রচন্ড পিছলা জিনিসটা, মানে আমি জাস্ট কোন রকম ওর টানতে টানতে নিয়ে এসছি রুমের মধ্যে, সোজা বাথরুমে গেছি, কোন রকম ওয়াশ করে জামা কাপড় ওখানে ছিল। থাকার পরে আমরা জাস্ট শুয়ে পড়ছি। খাওয়ার পরে মানে ও কিন্তু সেন্স হারাই হচ্ছে, অলরেডি সেন্স হারানো অবস্থায় ও মানে কাঁথা লেগে দিয়ে মশারি গায়ে দিচ্ছে, বলছে মামা আমরা বাঁচা, ঠিক আছে। তো আমি এদিকে আমি ওর কথা শুনছি, আমি প্রচন্ড ব্যাপারছি, আমি মানে কাঁপছিলাম, মানে আমি কাঁথাটা গায়ে আমি শুয়ে পড়ছি। সকালবেলা উঠে মানে একটু দেরি করে উঠছিলাম 9-10-এর দিকে। তখন আমি হয়তো আমি বলি যে কালকে রাতে যা দেখছি তোর কেমন লাগছে, হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে, আমি চলে যাবো। তো বলতেছে কালকে রাতে কি দেখছি আমি কি দেখছি শুনে তোর কিছু মানে কালকে রাতে দেখলাম না কি দেখা যাচ্ছে এরকম। তো বলতে কই না, তো আমার কিছু মনে নেই, আমি আমার মনে হয় যে ওরা তোর মারি, কেন বলতেছে এরকম, ও কেন বলতেছে, আমি নিজে মনে আছে, আমি নিজে দেখছি এরকম। দেন আমি ওই অবস্থায় মানে টানতে টানতে নিয়ে এসে বাথরুমে নিজে দেখেছি, দেখে কাপড় চোপড় গুলো তাহলে নোংরা করলো কিভাবে আছে। আচ্ছা তোমার কাছে স্বপ্ন না, আমি স্বপ্ন না, মানে জাস্ট ও দেখে ও মানে থামবে, মানে ও জাস্ট মানে বাথরুমে দেওয়ালের সাথে আটকে গেছে, মানে টোটালি হাজার টাকা গেছে আমার দিকে। কি হচ্ছে, আমার কাপড় চোপড় এগুলো লাগলো কি করে, মানে রাতের সেগুলো তুলে ওখানে রেখে দিচ্ছে আমরা। তো তারপরে আমাদের খালামানিরা বললেন যে এরকম এরকম ব্যাপার, মানে আমরা এরকম দেখছি, এরকম খারাপ কিছু হয়েছে। তো বলেছে দেখো এলাকাটা একটু ভালো না। ওকে, আমরা বলেছিলাম আমার একটা ব্যাপার, সেটা হচ্ছে আজকে সারপ্রাইজ রয়েছে, সেটা হচ্ছে যে অনেকদিন পরে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছি যে সুমন ভাই কবে জয়েন করবে, সুমন ভাই কবে জয়েন করবে। সুমন ভাই অলরেডি আমাদের সঙ্গে আছেন। সুমন ভাই আপনার জন্য সবাই যে অধীর আগ্রহে অপেক্ষা করছে, এবং একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যেটা ব্যাপারটা খুব ফানি হবে, সেটা হচ্ছে যে আপনি শো প্রথম এসএমএস সেরকম চলে গেছে, মনটা খারাপ করছিল, ভূত বলে বেঁচে গেলাম, মানে এরকম একটা ব্যাপারে ভালো লাগলো ভূত আছে বলে। তো সুমন ভাই কিছু আমি তখন উত্তরে থাকি, থেকে আসার সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে গাড়ি নিয়ে ওই আর্মি স্টেশনের সামনে, আচ্ছা সামর্থ্যের জন্য। আজকে গতকালকে আমাকে একজন বলছিল, শোন ভাই আমাদের দেশে এখন এই বছর 3 তারিখ, এবং কিসের বললো যে এই মুসিকালিগুলো আছে, এইগুলি শাহরুখ, এবং এটার ব্যাপারটা হলে কালকে আসলে কি এখন বাঙালির ঘরে ঘরে আনন্দ, একদম আনন্দ সব। তো এনিওয়েজ একজন ভালো অ্যাক্টর নাম করেছে এসেছে, এবং একটা জিনিস ভালো লাগে না, কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ কিছু হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমরা শো করতে গেলে টাকার কিছু দেখি না আর কি। আমরা যখন জানি যে গত মানে কি বলবো ফ্রাইডেতে, লাস্ট ফ্রাইডেতে আমরা যখন দেখছিলাম যে বাংলার যে শোটা হয়েছিল সেখানে কিন্তু প্রচুর মানুষ ছিল, সেখানে প্রচুর মানুষ ছিল, এবং আমার একটা ফ্রেন্ড বলেছে প্রায় 2.5 ঘন্টার মতো সে ওই জায়গায় মানে বসেছিল, যে যেটা সেখানে এত মানুষ, এবং ভালো লাগে জিনিসটা দেখতে যে এরকম প্রচুর মানুষ ছিল। যেমন সুমন ভাই
আপনি বলেন। আমি আর কি আপনি বলবেন যে সবাই যে আমি অনেকগুলো SMS পেয়েছি কয়েকদিনে এবং অনেকগুলো মেইল পেয়েছি, সেই মেইলগুলো সবাই চাইছিল আপনাকে খুব বেশি করে, এবং আপনি এসেছেন আজকে অনেক ঝামেলার মধ্যে, আমি জানি যে অনেকগুলো ঝামেলা শেষ করে আসতে হয়েছে। রাইট, এটা একটু বেশি হয়ে যাচ্ছিল বেশ কয়েকদিন। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি শ্রোতাদের উদ্দেশ্য বলছি যারা ভূত FM শুনে, এই আমাদের এই ভৌতিকটির শুটিং নিয়ে একটু বিজি ছিলাম, প্লাস এই বাংলার যে শোটা হলো ওটা নিয়েও আমরা একটু বিজি ছিলাম, আর এটা হচ্ছে আমার বাসা শিফট হয়েছে উত্তরায়, সো এটা নিয়ে অনেক বিজি, সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি টাইম করতে পারছিলাম না। সবাই নতুন বাসায় ওঠার পরে বা এরকম ওগুলো না অন্য কোনো এপিসোডে হবে, কাজ চলছে গেল, তো ওটা নিয়ে অন্য কোনো যেতে হবে। এনিওয়েজ, আমি অ্যাকচুয়ালি সেখানে আগে এসেছি, তো আমি এর আগে ঘটনা আমি শুনতে পারিনি, তাকে আমি শুনছিলাম। একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, সেটা হচ্ছে যে এর আগে আমি একবার একটা ঘটনা বলছিলাম যে আমার দাদা রাত্রেবেলা গ্রামের বাড়িতে আসছিল, গ্রামের বাড়িতে, তখন হঠাৎ করে উনি দেখে যে একটা সাইকেল চালিয়ে আসছিল, দেখে যে একটা লোক দাঁড়িয়ে আছে এবং ভেরি সিমিলার টু দি স্টোরি, সাদা কাপড় পরা, একজন বেশ লম্বা চোরা, এবং বিড়বিড় করে কিছু বলছে এবং কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো এটা বোধ হয় কয়েকটি এপিসোড আগে বলেছিলাম, আমার মনে নাই বলেছিলাম, আমি আবার রিপিট করি। আসলে তখন উনি তখন সামনে যাওয়ার পর ওই লোকটা তাকে ডিরেক্ট অ্যাটাক করে, ওখানে খুব হাতাহাতি হয়, বেশ মারামারি করে, এবং তারপরে উনি খুব স্ট্রং ছিল, তারপরে উনি ওখান থেকে চলে আসে, দৌড়ে উনি বাসায় ব্যাক করে, বাসায় ব্যাক করার পরে লোকজন নিয়ে তারপর আবার ওই সেম প্লেসে আবার ব্যাক করে, ব্যাক করার পরে উনি দেখে যে সাইকেলটা পুরো মানে ভাঁজ হয়ে আছে, কারণ অমানসিক শক্তি লেগে সাইকেলটা অলমোস্ট ভাঁজ করে ফেলেছে, এটা একটা অবস্থা, মানে দুইটা এন্ড একসাথে লেগে গেছে এরকম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগছে সেটা হচ্ছে যে আমার দাদার গায়ে তখন খুব পিচ্ছিল একটা জিনিস গায়ের মধ্যে ছিল, যেটার সাথে আমি সাদা এবং পিচ্ছিল এই দুটো জিনিস আমি মিলালাম, খুব ইন্টারেস্টিং লাগলো। একই জিনিস জিনিসটা খুব অদ্ভুত লাগলো। আমি ঘটনাটা মিস করেছি, এটা কোথায় হয়েছিল অ্যাকচুয়ালি, একটু যদি রাজশাহীতে, মসজিদের মানে ওই এলাকাতে, মানে উপশহর রাজশাহীর। ওকে, আমি পরে আবার ডিটেল এক্সাক্ট লোকেশনটা নেব, কারণ আমি ভেরি মাচ ইন্টারেস্টেড টু বি দেয়ার অ্যাকচুয়ালি, কোন কাকে থাকা যায় বা দেখা যায় আসলে সেটাই, তাহলে আমার বাসা আছে, আমি সুতরাং সমস্যা হবে না, একদম থাকাতে কোনো প্রবলেম না, বাট ওই জায়গাটাতে মানে যে জায়গাটাতে আমি থাকতে চাই ওখানে মানে আমি খোলা জায়গাটাতেই আমি দেখতে চাই। ফার্স্ট যে ঘটনা ছিল সেটা খুব অদ্ভুত টাইপের, একটা ট্রেনে করে সে জার্নি করছিল এবং সেই ট্রেনের একটা ফুটপাথে একটা টাঙ্গা, সেখানে সে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে একটা অদ্ভুত পরিচয় হয়। পরে যখন সেখান থেকে ভয় পেয়ে বেরিয়ে আসার পরে তাকে টিটি বলে যে আপনি ওই রুমে ঢুকতে দিলেন, ওটা তালা মারা, এবং ওই রুমে আমরা কয়েকদিন আগে একটা লাশ নিয়ে গেছিলাম, তারপর থেকে রুমে তালা মেরে রেখেছি, আপনি ওই রুমে ঢুকলেন কিভাবে, একটা বন্ধ রুমে ঢুকে পড়েছিল। তো ওর সাথে অনেক এরকম ধরনের ঘটনাগুলো ঘটে, খুব ইন্টারেস্টিং। তো আমাদের এখানে শুনবে আর কিছু ঘটনা, মানে এই যে ভৌতিক নিয়ে রিসেন্টলি কোনো শুটিং বা এরকম কোনো ঝামেলা? অ্যাকচুয়ালি এই মুহূর্তে যেটা হচ্ছে আমরা অলরেডি অলমোস্ট 50 লোকেশন কাজ করেছি, 40টা ছিল, আরো 4টা হয়েছে এর মধ্যে। এর মধ্যে একটা জায়গা মোটামুটি ইন্টারেস্টিং, বাকি 3টা জায়গা ফ্লপ অ্যাকচুয়ালি, মানে মোস্ট অফ দ্য প্লেসেস যেটা হয় গিয়ে বসে থাকি মশা কামড়, বাট ওইগুলো নিয়ে না আলাপ করে আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভৌতিস্টের সিচুয়েশন হচ্ছে যে আমাদের তো ভৌতিস্টে দুইটা পার্ট থাকে, একটা ফিকশন একটা নন ফিকশন। প্রথমে নাটক স্টাইলে, তারপরে সেকেন্ড এপিসোডটা হচ্ছে রিয়েলিটি টিভি। তো আমরা নাটক পার্টের শুটিং অ্যাকচুয়ালি জাস্ট শুরু করেছি, ওটা নিয়ে আমরা খুব বিজি। আমাদের ইনভেস্টিগেশনের শুট কিন্তু অলরেডি অনেক ম্যাটেরিয়াল আমাদের কাছে আছে, 9টা অলমোস্ট 10টা লোকেশনের ম্যাটেরিয়াল আছে, যেগুলো প্রেজেন্টেশনটা এখন তৈরি হচ্ছে। তো আমাদের নতুন যে আমাদের যে নাটক পার্ট ওগুলোর কাজ আমরা করছি এই মুহূর্তে। আমাদের জানুয়ারিতে দেশ টিভি থেকে ব্যবহার কথা, বাট এখন জিনিসটা দেশ টিভির উপর ডিপেন্ড করছে, তারা যেদিন রিলিজ দিবে, বাট হোপফুলি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মোটামুটি আমরা শিওর যে টিভিতে অন এয়ার হচ্ছে। আর আরেকটা এই যে এই মানুষ টানুষের গল্প, আমি একটা ঘটনা মনে করছি, সেটা হচ্ছে যে এটা আমার খুব আমি জিনিসটা পুরোপুরি নিজে উইটনেস করিনি, বাট যে করেছে তার সাথে আমি ঢুকছিলাম। এটা হচ্ছে কক্সবাজারের ঘটনা, এটা হচ্ছে 5 বছর আগের ঘটনা। আমি আর আমার একটা ফ্রেন্ড কক্সবাজার গিয়েছিলাম এবং আমার ফ্রেন্ডটা তখন প্রচন্ড তার শরীর খুব খারাপ ছিল, মানে ডক্টর ঠিক মতো ডায়াগনোজ করতে পারছিল, তাকে আমার বাইরে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, এরকম একটা সিচুয়েশন।
ও খুব সেলফ ডিসঅর্ডার করছিল। তো আমরা তখন যেটা করি যে আমি তখন ওকে বলি যে চল আমরা ঘুরে আসি কক্সবাজারে। তো কক্সবাজারে গেলাম, যাওয়ার পরে আমরা উঠেছিলাম হচ্ছে ইয়েতে, হোটেলটা হচ্ছে সি ক্রাউন, ওই যে লাস্ট নতুন ডিস্টার দিকে সি ক্রাউন, আচ্ছা মানে যেটা একদম সামনে যে কাঠের ওটার সামনে যে হোটেলটা, এটা মনে হয় সি প্যালেস বা সি ক্রাউন এরকম, সি প্যালেস তো মাঝখানে ওই সি ক্রাউনে ছিলাম। তা রাত্রিবেলা বসে আমি তো যেখানে যে সময় একশো গিটার নিয়ে যাই, আমরা ওর মধ্যে বসে গানটা আমি ইয়ে করতে হঠাৎ করে একটা গান মাথায় আসছে, আমি গানটা লিখতেছি। আমার ফ্রেন্ডটা বলতেছে যে তৈরি থাকে আমি আসতেছি বলে সে বের হয়েছে। তখন বাজে বোধ হয় রাত 12:30 বাজে। সি ক্রাউনের সামনেটা খুব সেফ, ওখানে গার্ড টার্ড থাকে। আচ্ছা, রাত 1-2টা বাজে তো অনেক সময় ফ্লাড লাইটেও জ্বালায়, এরকম একটা সিচুয়েশন। তারপরে সে গেল, আমি অনেক বেশ কিছুক্ষণ আমি ইয়েতে করে দেখলাম সে আসতেছে না। তারপরে আমি কতক্ষণ পরে নিচে নামার পরে আলটিমেটলি ওকে খুঁজে পেয়েছি সিক্রাউনের সামনে, ওই যে বিচটা একটা মায়াগড় সমুদ্রের কাছাকাছি, অনেক কাছাকাছি সে চলে গেছে। তখন আমি বললাম যে তুই কি করতেছিস, বললো যে আমি গল্প করতেছি। আমি যে একটা মানুষকে দেখেছি আর বললো যে এরকম এই কারণে মনে পড়লো ঘটনাটা। আমি জানি এখানে একজন ছিল, সবাই গল্প করতেছি। আমি বলছি কোথায়, ওই যে এখানে এইমাত্র চলে গেছে। আচ্ছা, আমি বললাম যাচ্ছি, ঠিক আছে ফাইন। আমি ওখানে বসে অনেকক্ষণ 8টা বাজে বিরাম দিলাম। ওখানে ওই যে সিক্রাউনের সামনে যে বাঁধের মতন যে বড় রাস্তাটা, ওটার উপরে আমি উঠে বসলাম। বসে ওখানে আমি চা খাচ্ছি, সিগারেট খাচ্ছি, গল্প করতেছি। হঠাৎ করে আমি বললাম যে কার সাথে গল্প করতেছি, কি ব্যাপারটা কি? তখন বললো যে না, আমি এখানে হাঁটছিলাম, হঠাৎ করে একটা লোক আসলো, এসে বললো যে আপনি এত রাত এখানে কি করেন, এই জায়গাটা খুব ভালো না, আপনি এই অন্ধকারে চলে আসলাম, ওই দিকে যান। আমি বললাম যে না, এখানে কি হবে? বলে যে অনেকে ঠ্যাক ট্যাক দেয়, ছিনতাই হয়, এসব হয়, এগুলো বলছে। তখন ও বলছে যে আসলে আমার কিছু নাই, আমাকে কিছু করতে হবে না। তখন বলছে যে কিছু যদি না আপনি তখন তখন একটা স্ট্যাপ করে চলে যাবে, আপনি মরে যাবেন। তখন বললাম ওটা তো আমার সমস্যা নেই। মানে ছেলেটা তখন খুবই ডিপ্রেস ছিল, তার অবস্থা খারাপ, মানে তার অনেকটা ব্যাপারটা হচ্ছে যে মরে গেলে ভালো হয়, এরকম একটা সিচুয়েশন ছিল। বলছে যে আমার অ্যাকচুয়ালি স্ট্যাপ কোনো অসুবিধা নেই, মরে গেলে তো ভালোই। মানে এগুলো যখন বলছে তখন আমার একটু খচ পেয়ে গেছে। তখন বলে যে তখন সে বলছে যে আপনি এভাবে কথা বলতেছেন, কি হয়েছে? বললো যে না, আমার অ্যাকচুয়ালি খুব রেয়ার একটা ডিজিজ হচ্ছে, আমি কদিন বাজবে একটু ঠিক নেই, আমার অ্যাকচুয়ালি কিছু যায় আসে না। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তার নাম সে পরিচয় যে আমার নাম বালেক, আমি এখানে থাকি, আশেপাশে থাকি। আপনার কখনো কোনো কিছু আপনার আমার খুব ভালো লাগছে, আপনার যদি কখনো কোনো কিছু লাগে আমার আপনি বললেন, আমি ম্যানেজ করি, আপনার চাই লাগে। তখন বলতেছে যে আমার কিছু লাগবে না। তখন যখন একটা চলে গেল এবং বললো যে লোকটা গেল আর আসলো খুব ফাস্ট, মানে এটা 1 মিনিট বা 2 মিনিট, আমি জানি না, আমার কথা কোনো কাছে শোনা। সে চা নিয়ে আসলো, আচ্ছা ওর জন্য 2 কাপ চা সেও খেলো, ওরেও দিল, সেও চাটা খেলো। ওগুলো চা বলতে হবে বলে সামনে এই দোকানে ও বলে আচ্ছা ঠিক আছে। এবং চাটা খেতে খেতে থ্যাংকস বললো যে কোনো অসুবিধা না আমার বলে, আর কেউ যেতে আপনারা ধরো আপনি আমার নাম বলবেন, আরেক ফ্রেন্ড মানে পরিচিত বিল্ডিং হবে, কোনো সমস্যা নেই। বলে আচ্ছা ঠিক আছে। তারপরে এরপর এই ঘটনা এখানে শেষ। আমি শুনলাম আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্টিং। আমি বললাম যে হয়তো ভালো কোনো মানুষ নেই, তোমার ট্যাক্সি আসছিল, দেখছি যে কোনো ছেড়ে দিচ্ছে, তোমরা আমাকে চা খাওয়া দেখে যাই না। আচ্ছা, এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, গল্পটা তো ইন্টারেস্টিং, রাইট? সো গল্পটা আমরা উপরে চলে গেছি। সেকেন্ড রাতের কথা, সেকেন্ড রাতে সে তখন ইন্টেনশন হয়ে গেছে আমার বাড়ির কাছে, ও গেছে। তার বললাম যে আমি যাবো, তার বলে আচ্ছা ঠিক আছে। তা আমরা দুজনে গেলাম, নিচে নামলাম এবং অনেকক্ষণ ওখানে ছিলাম। বাড়ির সামনে তো দেখা নেই, আমি চলে আসলাম যে দেখ অনেকক্ষণ আছে, আমি চাই উপরে যাই, বলে যে আমি আর কি থাকি। তো ও আছে, আমি উপরে চলে গেছি। চলে যাওয়ার পরে সে কতক্ষণ পরে কতক্ষণ 45 মিনিট পরে সে আসছে। আসার পর বলে যে বাড়ির কাছে আমার দেখা হয়েছে। তো বলে যে কি কথা হচ্ছে, বলে যে সে আবার আমাকে চা খাওয়াচ্ছে আর বলছে যে বলে আপনার কিছু লাগলে সেম কথা বলছে। তখন আমি বলছি যে ভাই আপনি করেন, আমার জন্য একটা জিনিস এনে দিতে পারবেন, এখানে পাওয়া যাবে, এখানে বলে আপনি যা লাগে আমি এনে দিব। তখন বলছি যে আমার পটাশিয়াম সায়ানাইড দরকার, আপনি আমার পটাশিয়াম সায়ানাইড দিতে পারবেন নাকি? বলছে যে পটাশিয়াম সায়ানাইড কি? বলে যে এটা আপনার জানতে হবে, আপনি বলছে আপনি এনে দিবেন। আচ্ছা, তখন বাইরে যে বলছেন যে পটাশিয়াম সায়ানাইড কি কথা বলতে পারছে না, মানে এটা যে কি আমি ঠিক জানি না, বাট আমার মনে হচ্ছে এটা ভালো কিছু না, আপনি একটু ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। এই কথাটা বলে বাড়ি চলে গেছে। এবং সে এসে বললো যে আমার খুব ওয়েয়ার্ড লাগতেছে, এই লোকটা কে, সে
এই লোকের পটাশিয়াম সায়ানাইড চেনার কথা না, কথা একেবারে সেটা বাজে জিনিস, এটা আবার বলতে সে আবার এটা বলতে বলতেছে যে আপনার ধৈর্য ধরে। আমার ওই ফ্রেন্ড এখন অনেক ভালো আছে। সে আমাকে পরে এক সময় বলছিল যে আমার প্ল্যান ছিল আমি টেক মাই ওন লাইফ। সে মোটামুটি মেডিসিনের জন্যই হয়তো গিয়েছিল এরকম বিষয়, এবং সে আল্লাহর মতো এখন অনেক ভালো আছে, অনেক ভালো, মানে ইজ বিন ভেরি গুড। তার অসুস্থতা চলে গেছে, সবকিছু চলে গেছে। এটা আমি কোনো ভৌতিক কাহিনী বলবো না, বাট আমার কাছে ঘটনাটা খুব ইন্টারেস্টিং লাগছে। এবং এরপরে আমরা যতবার আমি সিকারণে ইয়ে উঠেছি বা অনেকবার আমরা খুঁজছি যে বারেক নামে কেউ আছে নাকি, কেউ বলতে পারে না। না ভাই বারেক কাউকে চিনি না। ব্যাপারটা খুব মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে সায়ানাইডের ব্যাপারটাকে বুঝে ফেললো, এবং সেকেন্ড থিং হচ্ছে যে আপনার ফ্রেন্ডটা সুস্থ হয়ে ওঠার ব্যাপারটা, মানে এই ধৈর্য ধরার সাথে সুস্থ হয়ে ওঠার ব্যাপারটা, এটা খুবই রিলেটেড মনে হচ্ছে। রাইট, মানে জিনিসটা মানে আমি ওইটি বলছি, আমি বলবো না যে এটা ভৌতিক গল্প বা, বাট এটা মানে আমার কাছে এরকম লাগেছে যে মানে আমার মধ্যে অনেক কোশ্চেন অ্যারাইজ করেছিল ঘটনাটা, বিকজ আমি ইনফ্যাক্ট অনেকভাবে অনেক কিছু চিন্তা করেছিলাম। মানে আমার এক্সপ্লেনেশন এখানে ছিল যে সে হয়তো বা কাউকেই দেখছে না, সে হয়তো বা চিন্তা করছে, এটা তার মানে ইমাজিনেশন, এবং সাবকনশিয়াস মাইন্ডে ওকে সিগন্যালটা পাঠিয়েছে তুমি ধৈর্য ধরো, তুমি তারপরেও ব্যাপারটা ইন্টারেস্ট, তারপরেও ব্যাপারটা এটাও যে নাম হচ্ছে বারেক, জিনিসটা পরে খুব মজা লেগেছে। মানে আমরা এটা নিয়ে অনেকবার অনেক গল্প করেছিলাম। এবং আমাকে এই মুহূর্তে এসএমএস করছেন, এবং সে রাজশাহী, সে লিখেছে যে উপশহরে প্রায় এই ধরনের ঘটনা ঘটে, ভেরি স্ক্যারিং। ওকে, তাই যদি ঘটনা ঘটে থাকে তাহলে প্লিজ আমাদের এই ইমেল একটা লম্বা টিম করে পাঠিয়ে দেন, আমরা ডেফিনেটলি যাবো। এবং সেটা তো করতে হলে যেটা করতে হবে, ভূত একটা রেডিও থেকে এসএমএস করতে হবে, বড় করে ইমেল লিখতে হবে। আর এসএমএস যারা করবেন তাদেরকে বলি সাউন্ড লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিতে হবে, মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে, নাম ফোন নাম্বার সবাই রিসেন্ট কোনো ঘটনা যাবো যাবো এটা দেখে যাবো কোনটা হয়। আমি একটা ছোট্ট গল্প ছিলাম, একদম একদম খুব ভালো হয়। এটা খুবই ছোট হলো, এটা অতটা স্ক্যারি ছিল, বাট বলি সেটা হচ্ছে যে এলিফ্যান্ট রোডে একটা বাসা আছে মুসলিম, এখন আমি ঠিক জানি না, ওইগুলোতে যাইনি। এটা হচ্ছে এখন ওই কফি হাউসের উল্টো দিকে মাল্টিপ্ল্যান সেন্টার, একদম হ্যাঁ, মাল্টিপ্ল্যান সেন্টারের যে গলিটা, ওখানে আমরা ছিলাম আর্লি 80s-এ। তো ওই মাল্টিপ্ল্যান সেন্টারে তখন মাল্টিপ্ল্যান ছিল না, তখন ওখানে দুটো দোকান ছিল, জনতার বনলতা সন্ধ্যা লাগে, তারপরে একটা বাসা পাবে একটা হচ্ছে। তো ওই গলির মধ্যে লেফট সাইডেই গলিতে ঢুকলেই 2-3টা বাসার মধ্যেই একটা বাসা ছিল। ওই বাসাটাতে থাকতো আমার খালাতো বোনরা থাকতো, আমার খালাতো বোনরা থাকতো, আর তার পাশাপাশি থাকতাম আমরা। ওকে, তো ওই বাসাটা নিয়ে আমরা তখন ছোটবেলা বেশ কিছু গল্প শুনেছিলাম। যেমন আমার খালাতো বোনরা হাওয়াইন গিটার বাজাতো, ওদের আমি হাওয়াইন গিটার রাখা থাকতো। রাতে তারা মাঝে মধ্যেই কমপ্লেন করতো যে আমরা রাতে ঘুমায় থাকলে ঘুমিয়ে গেছে, হাওয়াইন গিটারটা রাখলে উপর দিয়ে হালকা করে স্ট্রাম করলে যেরকম কেউ যেন স্ট্রাম করেছে এরকম আওয়াজ যদি কোনো সময় ঘুমটুম ভেঙে যেত, এটা নিয়ে অনেকে অনেক কথা বলতো। তারপরে সবচেয়ে মজার ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে যে একদিন আমার এক কাজিন ওর ঘুম ভেঙে গেছে সকালবেলা, সকালের দিকে সে জানালার দিকে তাকিয়ে রেখেছে কেউ মানে তাদের বাড়িওয়ালা উনি হেঁটে যাচ্ছে, ক্রস করছে আর কি, মানে বাসার বাইরে উঠান বা সামনে লন ওরকম একটা জায়গাতে হেঁটে বেড়াচ্ছে, বাইরে ক্রস করছে আর কি, মানে ওকে জানালার এক সাথে আসলে চলে গেল আর কি। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়েছিল, ভয় পাওয়ার কারণ হচ্ছে তার দোতলা থেকে। এটা শুনে খুব মানে মজা পেয়েছিলাম, একটা লোক হেঁটে গেলে তাকে দোতলা থেকে ওই লেভেলে দেখার কথা। তো এখন আমি অনেকভাবে চিন্তা করছিলাম যে ভেরি রিসেন্টলি যে লাস্ট 1 বছর ধরে যে ওই গলিতে একটু যাবো, একটু দেখবো যে এখনো বাসাটা আছে নাকি, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হয়ে গেছে, কি অবস্থা। বাট ওই বাসার এই টাইপের ছোটখাটো অনেক ঘটনা ছিল। একবার ইনফ্যাক্ট আমরা ওই এই ঘটনাটাতে পুঁটিয়ে গেলে আমার এক গ্রুপ অফ কাজিনস আরেক গ্রুপ অফ কাজিনস অনেক ভয়ও দেখিয়েছি, যে সবাই জানে যে এই রুমটাতে একটা পড়াশোনা হতো। তো এই টাইপের অবস্থা অনেক কিছু শোনা যেত একটা সময়, আমি জানি না এখন কি অবস্থা। এটাও মানে ভৌতিক তেমন ছোট্ট একটা ঘটনা বললাম আর কি। এখন বাজ হচ্ছে 1:24, আমার কতক্ষণ কথা বলতে হবে। আমরা আরেকটা ঘটনা যাবো, ওর কাছে ইনফ্যাক্ট আরো ঘটনা আছে, সেগুলো আমরা যেতে পারি। একটা ঘটনা সেটা হচ্ছে যে ও মাঝে মাঝে ফিল করে কিছু একটা, এবং আপনারা যে আপনি বলছিলেন যে কেউ আপনার মাথায় হাত বোলায়, ওই জিনিসটা একটু বলেন আসলে শুনি। অর্পণ অর্পণকে আবার নিয়ে আসুন। ওকে, এটা ঘটনা ঘটে যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার ছিলাম, তখন অ্যাকচুয়ালি হতো কি মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, সারাদিন দৌড়াদৌড়ি কলেজে নতুন এসে দৌড়াদৌড়ি করতাম বেশি। তো
তো ব্যাপারটা হচ্ছে কি মানে আমাদের বাসাটা বলি, আমাদের বাসার মানে পোস্টাইতে যে বাসাটা ছিল সেটার তিন দিকে মাঠ ছিল, আর একদিকে আর কি মানে আমাদের বাসাটা ঠিক রাস্তার পাশে। আমরা থাকতাম তিনতলাতে, মানে আমার রুমটা ছিল একদম মানে নর্থ সাইডে। তো ওখানে আমি থাকতাম, মানে জাস্ট আমি আমার আম্মু থাকতাম। তো বাসার ছাদে আমার মানে কিছুদিন মানে এরকম হয়েছে যে মানে খুব কম একটা ব্যাপার যে বাসার ছাদে কিছু হাঁটতেছে, এটা কোনো মানে অনেকে এরকম হয়, বাট হাঁটতেছে কেউ মনে অনেক স্মুথলি, মানে হাঁটতেছে মানে নর্মালি কোনো ব্যাপার না, মানে নিজের বাড়ি টাইপের হাঁটতেছে। তো এরকম আমি প্রায় 7-8 দিন এরকম শুনি যে হাঁটতেছে, মন ভাঙিয়ে শুনি, আচ্ছা ঠিক আছে ভালো কথা, আমি কাউকে বলিনি ব্যাপারটা, আমাকে বলিনি। তো দেন কিছুদিন পরে মানে 7-8 দিন পরে দেন দেখি এই সেম টাইপের হাঁটা আমার বারান্দায় করতেছে, মানে ছাদ থেকে বারান্দায় নেমে আসতেছে, মানে সে বারান্দায় হাঁটতেছে। ওকে, এরকম প্রায় 10-15 দিন গেছে, মানে ওই জিনিস আমি বুঝতে পারি যে বারান্দায় হাঁটতেছে, বাট আমার এই সাহসটুকু হয় না যে আমি উঠে যে কিছু বলি কি কে আপনি, এটা বলেছিল। তো দেন তার প্রায় এই 15 দিন পরে তো দেন ঘুমে আসছি আমি, মানে আমার পশ্চিম সাইডের যে জানালা ছিল ওটা আমার অনেক খোলা থাকতো, আমার ঠিক বিছানা ফ্লোরিং, তার পাশে একটা সাইড টেবিল। আমি ঘুমাই আছি, মানে ঘুম থেকে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙার পরে আমি জাস্ট ফিল করি যে একটা মেবি মেয়ে, এটা আমার শিওর, মানে আমি অ্যাকচুয়ালি তার অবয়বটা দেখছি, বাট কি বলবো আমি বুঝতে পারিনি একটু কি, মানে তার চেহারা আমি কখনো বুঝতে পারিনি। তো দেন মানে আমি দেখতেছি সে আমার মাথায় হাত দিলাচ্ছে, আমি ভাবতে উঠে পড়তে চাই, বাট মানে কি বললাম আমি বুঝলাম না, বাট আমি আবার শান্ত একটা ছেলের মতো যে শুয়ে পড়লাম, মানে ওখানে এমনি শুয়ে পড়ছি। তো হাত বলাচ্ছে, আমি ফিল করতেছি, আমি বুঝতেছি, দেন ঘুমা করতেছি, সকালে উঠে আর কিছু নয়, সবকিছু হতো এরকম প্রায় এরকম গেছে প্রায় 7-8 দিন মতো, 7-8 দিন। তো দেন একদিন রাত্রেবেলা রাত মেবি কোনো এক্সাম ছিল কিংবা কোনো কিছু ছিল, আমি রাত যাচ্ছিলাম সেদিন। তো রাত জাগার পরে তো রাত তখন মানে সে এই টাইমটা একটা মানে হাঁটা প্লাস আমার মাথায় হাত বলো না, এটা একটা টাইমিং ছিল, এদিকে রাত 2:30-3টা এই ঠিক এর মধ্যে ব্যাপারটা হইতো। তো যখন আমি ওদিকে মেলা রাত যাচ্ছি, আমি যাওয়ার পরে আমার হঠাৎ মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে আমি এখন ঘুমায় পড়বো, তার আগে আমি জাস্ট একটা মানে স্লিপের যেহেতু অভ্যাস ছিল সে সময়, তো আমি জাস্ট বারান্দায় তো যে আমি গ্রিলের সাথে হ্যামিং দিয়ে আমার রুমের দিকে মানে রুমের দিকে আমার মুখটা ছিল, তাই আমি করতেছি। তো আমার অর্ধেক আমি জাস্ট পিছন থেকে একটা টার্ন করি, আমি পিছন দিকে টার্ন করে দেখি আমাদের বাসাটা 3তলা প্লাস ফাঁকা মাঠ নেই, আমি জাস্ট দেখি যে সন্ধ্যার উপরে মানে 3তলা লেভেলে কেউজন ভেসে আসতেছে, মানে বেশি দূরে না কিন্তু খুব বেশি দূর, মানে আমি দেখতেছি যে তোমার কিছু আসতেছে, মানে আমার মাথায় কিচ্ছু কাজ করে নাই, আমি জাস্ট দৌড় টোটালি ওখান থেকে দৌড়ানোর মধ্যে সময় দরজা আমি যখন ডাইনিং রুমে চলে গেছি, আমি বলছি আরো ওই পেশা। তো আমি যখন ডাইনিং রুমে চলে গেছি তখন আমার খেয়াল আসছে যে আমার হাতে থেকে আমি আবার আমার রুমে ব্যাক করছি, ব্যাক করে আমার জানালার মধ্যে জাস্ট ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে যখন আমি এদিকে টার্ন করে দেখি আমার রুমের ঠিক মাঝখানে সে দাঁড়িয়ে আছে। মানে রুমটা অন্ধকার ছিল, মানে রুমে লাইট অফ করা ছিল, একটা মানে বাথরুমের লাইটটা জ্বলতেছিল, হালকা আলো আসতেছিল এদিকে। তো আমি দেখতেছি সে আমার রুমের স্থানে দাঁড়িয়ে আছে, ঠিক আমি তার সামনে। এরকম আমি টোটালি হিপনোটাইজ ছিলাম যে আমি লড়তে পারতেছি না, কথা বলতে পারতেছি না। দেখার পরে আমি টোটালি মানে এতটা শোক ছিলাম, আমি কিছু বুঝতে পারছি না এখন আমি কি করা উচিত। তো জানি না কিভাবে ওখান থেকে আমি মানে কি করছি, মানে আমার এতটুকু মনে আছে যে আমার পাশে টেবিল ছিল আমার পড়ার টেবিল, তারপরে একটা ম্যাচ রাখছিল আমার। তো আমি জানি না আমি কি করছিলাম বা কিভাবে করছিলাম, আমি জাস্ট ওখান থেকে একটা ম্যাচ কোনো আমি জ্বালাই ওখান থেকে ছোঁয়া মেরে আমি দৌড় দিচ্ছি আমার রুমে দিকে, চেঁচামেচি করে আমার এই হয়েছে দেখেন কি আসছে। তো আমরা তারপরের দিন আমাদের এলাকার হুজুর ছিল মসজিদের, তো উনি মারা গেছেন আর কি। তো উনি আসছিলেন, আসার পর উনি সবকিছু দেখেন দেন রুম আর কি ক্লিয়ার আউট করে বেঁধে দিচ্ছে, আমাকে একটা তাবিজও দিচ্ছে, তবে টানা হয়নি, আমরা দেখাতে পারতাম, আমাকে তাবিজটা দিচ্ছে। ইউজ বলতে কি আমি সাথে রাখি, অ্যাকচুয়ালি আমি রুমে রাখতে বলছিলাম তাবিজটা, এটাই তো আমি রুমে রাখি সবসময়, এখন আছে সেটা, এখন সেটা আছে। ওকে, তারপরে কি কোনো প্রবলেম হচ্ছে? তারপরে চলে ধরনের কোনো প্রবলেম হয়নি। ওকে, আমি সবসময় মনে বলছি যে আপনি আগের ঘটনার সাথে বন্ধু এবং সেকেন্ড ঘটনাটা প্রথম ঘটনার সাথে একটা মিল এবং সেকেন্ড ঘটনার সাথে আরেকটা মিল পাওয়া গেল, সময় মানে দুটো ঘটনার মধ্যে এটা মিল আছে, খুবই অদ্ভুত ব্যাপার এটা। তো আমি এটা দেখে যাই তারপরে শেষ করে দেবো আমরা। আপনারা আমাদের SMS পাঠাতে পারেন, আমি বলি যে আমাদেরকে SMS করেছেন ইভেন ঢাকা, আমাদের SMS করেছেন জিএন মুনিট, বিউটি, রকি, রেজান, এছাড়া SMS করেছেন মাহাদি, SMS করেছেন তমা, টপ সিক্রেট, SMS করেছেন আলী, SMS করেছেন ভূত, SMS করেছেন মিলা, ডার্ক
তাই খোকা এছাড়াও SMS করেছেন আমাকে ড্রাকুলার নামটা কমায় ড্রাকুলার এখন বেশ হিট করেছে। হ্যাঁ SMS করে নামটা পুরোটা পড়লে খুব মজা পাবেন, সেটা হচ্ছে ড্রাকুলার জিরাতলা। জিরাতলা থেকে আর কি ড্রাকুলা করেছেন। এছাড়া SMS করেছেন রাজু, এবং রাজুর সঙ্গে থ্যাংকস জানিয়েছেন, বলেছেন যে আপনার ফেস অনেক ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি একটা ঘটনা শেয়ার করতে চেয়েছিলেন কিন্তু সেটা সারা পাননি। আমার যে আপনি ইমেল করেন আমাদেরকে ভূত এফএমে এখানে, এবং সময় ভাইকে জানাচ্ছি সময় আপনাকে থ্যাংকস জানিয়েছেন রাজু। ওকে, তো আমাদের গানে চলে যান। ইন দ্য মিন টাইম আমাদের ইমেল তো করবে অবশ্যই। ইমেলের সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে সবসময়, ঠিকানা এবং ফোন নাম্বার দুটো। আর ঢাকার বাইরে যাওয়া যায় তাতে ইচ্ছা করে সাউন্ড ফাইল আমাদেরকে যখন এখন পাঠাচ্ছেন আপনারা, এখন খুবই মানে কি বলবো সেই যুগ চলে এসছে, আমরা সাউন্ড ফাইল পাঠিয়ে দিতে পারি মেলে। তো সেখানে আমরা বেশি উপকৃত হবো, এবং আপনার মানে ঢাকার বাইরে যদি আমাদের ফোন আমরা কিছু পাবো। তো আমরা একটা গান শুনে আসি। সময় কিছু একটা যদি হয়ে যায় খুব ভালো হতো। তো আমার আবার সময় কাছে যাবো, এবং সময় ভাইকে রিকোয়েস্ট করছি, সময় অনেকেই ওয়েট করছে নতুন কিছু শোনার জন্য। তো আমরা কিছু ঘটনা জানি আপনার কাছ থেকে। সেরকম কিছু নাই, বাট হ্যাঁ ঘটনা বলা যেতেই পারে। আচ্ছা, আমি একটা অনেকেই ভূত এখন শুনছে এখন, এখানে অনেকেই চিটাং থেকে অনেকে শুনছে, রাইট? তো আচ্ছা, যেমন চিটাং থেকে একটু এসেছে। তো আমি কয়েকদিন আগে ইয়েতে গিয়েছিলাম, লাস্ট টাইম ওই সুপারস্টারের একটা শুটিং অর্থিরা একটা ইয়ে ছিল, পারফরমেন্স ছিল, ফয়েজে গেছিলাম আর কি আমরা। আচ্ছা, তো ওইখানে দুটো ছেলে এসেছে, আমার একদমই নামটা মনে নেই, সরি। ওরা এখন শুনছে আমি মুসলিম ভূতের ঘটনা শুনে। ওরা ফয়েজে নিয়ে আমাকে কিছু ইন্টারেস্টিং ঘটনা বললো, যে ওখানে কিছু কিছু জায়গা আছে খুব বেশ স্কেয়ারি, এবং অনেকে বলে যে কিছু কিছু জায়গায় নাকি মানুষ এই লেক থেকে নাকি মানুষ মারা যায় আর কি, এবং নাম অনেকে উঠে না, এই টাইপের ঘটনা আমি শুনছিলাম। এবং একবার নাকি দুবই টাইপের করে একজনকে নামানো হয়েছিল, সে নাকি উঠে তারপরে বেশ মানে ইয়ে করে অসুস্থ হয়ে যায়, কিছুক্ষণ পরে সে নাকি মারা যাওয়ার আগে সে নাকি বলছে সে নিচে কিছু একটা দেখেছে যার নাকি অনেকগুলো চোখ আর কি, একটা বড় মাথার মধ্যে অনেকগুলো চোখ সাইড দিক দিয়ে, মানে খুবই উইয়ার্ড স্টাফ। বাট আমি ঠিক ব্যাপারটা জানি না, আমি ওদের কাছ থেকে শুনেছিলাম। চিটাগংয়ের কেউ যদি এই টাইপের এই ফরেস্ট নিয়ে যদি কোনো স্টোরি জানে বা যারা থাকে কাইন্ডলি যদি একটু ঘুরে ঘুরে পাঠায়, তো তাহলে আমরা যেটা করবো জানতে পারবো, এবং আমরা একবার ইনভেস্টিগেশন, রাইট? সো এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমি অন্য একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে যে এর আগেও বলেছিলাম একটা হোটেলের কথা, বাংলাদেশের কোন একটা জায়গায় একটা হোটেল আছে, হোটেলের সাথে একটা কবরস্থান আছে আর কি। তো অনেকে বলে যে হোটেলের একটা পোর্শন, একটা সাইডে নিচে নাকি কয়েকটা কবর এখনো পড়ে গেছে। আমি হোটেল নামটা বলতে পারছি না সম্মত কারণে। তো ওইখানে একবার প্রথমকার ঘটনা ছিল যে একবার গিয়েছিলাম, অনেকবারই গিয়েছি অ্যাকচুয়ালি এই হোটেলে। আমি একবার গিয়ে ছিলাম অনেক সকালের দিকে, মানে বেশ ভোরের দিকে, রাত সকালের মাঝামাঝি একটা অবস্থা। আমার দরজাকে নক করছিল। সো আমি খুব বিরক্ত যে এই সময়কে দরজা নক করছে। সো আমি দরজা খুলবি ডেফিনেটলি, মানে আজ হয়ে লাগছিল যে উঠে গিয়ে দরজা খুলবো। এই ঘটনাটা ওখানে শেষ। তারপরে আবার ওই একই হোটেলে যাওয়া হয়, এবং সেবার আমি গিয়েছিলাম, আমার ড্রাইভারও ছিল। সো আমার ড্রাইভারের সকালবেলা এসে আমার কাছ থেকে গাড়ির চাবিটা নেওয়ার কথা, গাড়ি ঢোবে। আচ্ছা, গাড়ির চাবি আমার কাছে ছিল। তো এরকম সকালে এরকম দরজা নক হচ্ছে, আবার অনেক ভোর সকালে, তখন আমার খুব মেজাজ খারাপ যে এত সকালে ড্রাইভার কেন এসেছে, এখন অন্ধকারটাও যায়নি আর কি। সো আমি খুব মেজাজ খারাপ করে দরজা খুলেছি, দরজা খুলে দেখি কেউ নাই, একদমই কেউ নেই। তখন তো মেজাজ আরো খারাপ যে এ কেমন কথা। এটা সেকেন্ড ঘটনা। থার্ড ঘটনা, অস্ট্রেলিয়ার কনসার্ট আমরা গিয়েছি, তখন আমাদের সাথে শুভ রং বাজাতো। ওকে, সো এক রুমে ছিলাম আমি আর শুভ, আরেক রুমে ছিল অন্যরা, এরকম একটা ব্যাপার ছিল। সো আমি দরজার কাছের বিছানাটাতে শোয়া, শুভ হচ্ছে জানালার সাইডের বিছানাটাতে শোয়া। সো আমি দরজার দিকে মুখ ফিরে আমি শুয়েছি, ঘুমিয়েছিলাম। আমার হঠাৎ করে ঘুমিয়ে গেছে, শুভ প্রচন্ড রকম কাশছে, ভয়ঙ্কর রকম কাশছে। তার
কাশির আওয়াজ আমার ঘুমিয়ে যাচ্ছে, তা আমি জাস্ট চোখটা খুলে শুভ আমার উল্টো দিকে, ওই সাইডের বিছানা আমি দেখতে পাচ্ছি না, আমার মুখ হচ্ছে দরজার দিকে। তা আমি আমার চোখ বন্ধ করলাম, তারপর শুভ দেখলাম যে মানে কাশির একটা ধরন থাকে আর কি, মানে ব্রঙ্কাইটিসের বাপ আর কি, এই টাইপের অবস্থা। মানে ও এরকম ভাবে কাশছে, আমি ভাবলাম দমটম বন্ধ হয়ে যাবে। আমি সাথে সাথে ঘুরলাম, একটু ভয় পেলাম কিছু হয়ে গেছে। ঘুরে দেখি যে শুভ ঘুমাচ্ছে এবং মানে একেবারে শান্ত একটা ছেলের মতো সে ঘুম। আমি বললাম যে কি ব্যাপার, এই মাত্র আমি শুনলাম এইভাবে কাশছে, আর ওকে দেখে বোঝা যাচ্ছে না যে মানে কোনো নড়াচড়া নিয়ে মানে স্বাভাবিক। এর আগের দিন রাতে 2টা বাজে আমাদের অনেকটা পুজোয় কনসার্ট হয়েছিল, তো ও টায়ার্ড, ও ঘুমায় থাকার কথা। তো আমি এটা দেখে বললাম যে কি ব্যাপার, আমি ঘুমের মধ্যে আমি স্পষ্ট শুনছি যে কেউ কাশতেছে এবং এটা শুভ না, এটা আমি বুঝতে পারছি। এটা আমার কাছে খুব ওয়েট লেগেছে। তারপরে পরের বারের ঘটনা, আমরা রুমের মধ্যে আছি, আমরা 3-4 জন ফ্রেন্ড গিয়েছিলাম সেবার, 2টো রুম। 2টো রুমের মধ্যে একটা রুমের মধ্যে আমরা, একটা রুমের মধ্যে আলাদা, বাট আমরা একই রুমে বসে আড্ডা দিচ্ছিলাম, আমরা গল্প করছি। আমার তখন ওই যে একটা কেমন জানি কি জানি একটা ভালো লাগছে না, কি ঢুকে যেটা ফিল করেন, এটা হচ্ছে ওইবার সবচেয়ে এক্সট্রিম। মানে ওই রুমের মধ্যে ঢুকে আমার কাছে মানে খুবই অস্বস্তি লাগছিল আর কি। আচ্ছা, তা আমি বলতেছি আমার ভালো লাগছে না, রোডদের যে আমি বলিনি যে আমার রুমটা খারাপ লাগছে, আমার ভালো লাগছে না, আবার বলছি কি জানি একটা মনে হচ্ছে সামথিং নট রাইট। ঠিক ওর মধ্যে হঠাৎ করে আমাদের মধ্যে যে ফ্রেন্ড ছিল সে কল পেল একটা ঢাকা থেকে, ওর চাচা মারা গেছে। আচ্ছা, সাথে সাথে ওকে নিয়ে আমরা স্টেশনে গিয়ে আমরা ইয়ে করে ওকে আবার দেখা দিলাম আর কি। তো ও চলে গেল, তা আমরা খুব আপসেট যে এটা কি হলো, মারা গেল। আমরা আবার রুমের মধ্যে আবার সেম আমি যে গেছিলাম রুমে আবার আসলাম, এসব পাশে আমরা অনেকক্ষণ গল্প টল্প করছি, আড্ডা দিচ্ছি। এরকম একটা সময় হঠাৎ করে এসিটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এসি জাস্ট বন্ধ হয়ে গেল। তো অনেক সময় এসি ওই যে কাট আউটটা উঠে যায়, তো আমরা নিচে হোটেলে রিসেপশনে কল দিয়ে বললাম যে আমাদের এসিটা বন্ধ হয়ে গেছে, এসিটা নষ্ট একটু আসলে করতে। তো ওরা কিছুক্ষণ পরে আসলো, আসার পরে বললো যে এসি বন্ধ, কাজ করতেছে না। তখন ওরা আবার এসি অফ, যেটা অফ যেগুলো অফ করে যেগুলো অন করে, সেম মডেল আমার বাসায় আছে, আমি ইউজ করি। সে আসে ওগুলো বুঝতেছে। আমি বললাম যে দেখো ভাই, আমি এসি চিনি, এখানে হোটেলে হবে না, তুমি দেখো কাটাও বুঝতে পারি। তা আমাদের মেসেজ খেতে হবে যে সেই আমরা এসি কন্ট্রোল করতে যাই। সে আমাদের কোনো কথা শুনলো না, সেই এসিটা অফ করে আমরা অন করে আমাদের একটা লোক চলে গেল, এসিটা তখন অন। আমি যে কি ব্যাপার, কি হলো, বলছে না এটা তো ঠিকই ছিল, অফ করে অন করলে চলে গেল। তখন আমাদের হয়ে যাচ্ছিলাম যে কি ব্যাপার, ভাবতেছে যে আমরা জানি না, জানি না চালাতে পারে এরকম একটা অবস্থা। ও চলে গেছে, তখন আমরা এটা নিয়ে কথা বলতেছি যে কি ব্যাপার, এসিটা অফ হলো কেন, অন হলো কেন। এখানে আমরা গল্প করতে করতে একটা সময় এসে তো আমরা ডিসিশন নিলাম যে আমরা এখন ওখানে অনেক ভূতের গল্প হচ্ছিল, তাদের এনভায়রনমেন্ট একটু এই হয়েছে। হঠাৎ করে একটা সময় খুব মানে ভয়ঙ্কর একটা মোমেন্টে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল। তখন ইলেকট্রিসিটিটা গেল এবং ইলেকট্রিসিটি যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটা বিশাল জোরে একটা বাজ পড়ার আওয়াজ, তারপর ইলেকট্রিসিটিটা গেল আর কি। পরে আমি ভেরিফাই করেছিলাম যে চিটাং টাউনে এই আওয়াজটা আমরা সবাই শুনছে আর কি, এত জোরে একটা বাজ পড়ছিল আর কি এই আশপাশে। তারপর ঘটনা হচ্ছে যে ওখান থেকে আমরা ইয়ে করলাম, যেখানে প্রায় আমরা ঘুরে চলে গেলাম, আমরা ঘুরছি। আমার রুমে আমি হচ্ছে ইয়ার সাইডে, জানালার সাইডের বিছানাটাতে, আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে দরজার সাইডের বিছানার সাথে শুয়েছি। হঠাৎ করে এটা সকালের দিকে হঠাৎ করে দরজা নক করলো। আমি হঠাৎ করে মানে আমি ওয়েট করছিলাম দরজা নক হবে, আমি চোখটা বন্ধ করেছি, দরজাটা নক হলো এবং হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে দরজাটা ঘুরালো আর কি, মানে হ্যান্ডেলটা ঘুরে দরজাটা খুলছে। আমি তখন ধরে গেছি যে এখন ওই রুমের পোলাপানরা আমাদের সাথে কিছু না। দরজাটা যখন খুলছে, খোলার সাথে সাথে এই জিনিসটা হচ্ছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমি তখন লাফ দিয়ে উঠি আর কি। তাকে লাফ দিয়ে উঠি, যখন আমি তাকাইছি তখন দরজাটা খুলছে আর কি, পুরোপুরি তখন খুলে নেই। মানে কেউ দরজাটা খুলে আমাকে একটা ধাক্কা দিয়ে যদি রুম থেকে সরে যায় তাহলে আস্তে করে পাল্লাটা ফাঁকা হচ্ছে, তখন খুলছে আর কি। ওর মধ্যে আমার ফ্রেন্ড শুনেছিল, আমার ফ্রেন্ডের উপর দিয়ে আমি লাফ দিয়ে উপর দিয়ে গিয়ে আমি জাস্ট ইয়েতে গেলাম, ওই প্যাসেজে গেলাম এবং প্যাসেজে গিয়ে দেখি কেউ নাই। আমি জানি ওদের রুমটা আরো কয়েকটা রুম পরে, তারা এত দূরে মানে ওইখানে যদি আমার রুমে ঢুকতে চায় অ্যাটলিস্ট দৌড়াতে হবে, একটু হলেও দৌড়াতে হবে এবং আমি আওয়াজ পাবোই। আমি খুবই কনসিয়াস ছিলাম আর কি যে আজকে আমি দেখবো দরজাকে ধাক্কায়, মানে এরকম একটা ব্যাপার ছিল। ওইটা দেখে তখন আমার কাছে একটু বিয়ের লাগলো, দরজা বন্ধ করে
চলে আসলাম। আসার পরে এই ঘটনা এখানে শেষ। তারপরে মজার ব্যাপার ছিল যে ঢাকায় একবার এসে এটা আমি বলেছিলাম বোধ হয়, আমার বাবার সাথে বসে আমি করছিলাম, লাঞ্চ করছিলাম বাসায়, তখন বললাম চিরাং একটা খুব ইন্টারেস্টিং ঘটনা হয়েছে একটা ব্যাপার। তো তখন বলে যে আচ্ছা ওই হোটেলে তোমার কি কোনো দরজা নকের আওয়াজ পেয়েছো? আমি তো তখন উঠে পড়লাম যে আমার বাবা বলছে এই ঘটনা থেকে। তখন বললাম যে কেন, কি হচ্ছে বলতো? তখন বলে যে না আমার বাবা ইঞ্জিনিয়ার, উনি যখন অনেক আগে পৃথিবীতে ছিল তখন কলিগ বলেছেন যে রাত্রে ওনা ওখানে ছিল, তারপরে দরজা নক করছিল এবং সে দরজা খোলার পর অ্যাকর্ডিং টু ফ্রেন্ড সে নাকি দেখেছে যে একটা মানুষ উল্টোভাবে দাঁড়িয়েছে, মাথা নিচে পা উপরে যোগ জায়গায় উল্টো করে এই প্যাসেজের মধ্যে দাঁড়ানো আর কি। ওটা দেখে সে খুব ভয় পায়, তারপর জিনিসপত্র নিয়ে বের হয়ে যায়, ওটা থাকে না। এরকম একটা জিনিস শুনে আমাদের কাছে খুব মজা লেগেছে। ঘটনাটা অ্যাকচুয়ালি শেষ এখানে না, ঘটনা হচ্ছে যে এই ঘটনার পরে আমি সাকিব আর জিবাই হোটেলে গিয়েছিলাম এই মাঝখানে। আচ্ছা, যাওয়ার পরে আমরা যেটা করেছি হোটেলের প্যাসেজের ওখানে একটা ইনফ্রারেড ক্যামেরা সেট করেছি, যেটা ডেফিনেটলি হোটেল অথরিটি জানে না, জানালে প্রবলেম। ওখানে একটা ইনফ্রারেড ক্যামেরা আমরা সেট করেছি। আর আমাদের রুমের ভিতরে যে রুমটাতে আমার মনে হচ্ছে যে একটু সমস্যা, তো ওই রুমের মধ্যে আমরা ছিলাম। বাট মানে ভেরি আনফর্চুনেটলি রুমটা আগের মতো নাই। মানে রুমটাতে আমরা যখন ঢুকলাম দেখলাম যে আগে একটা খুব মানে পুরোনো একটা কার্পেট ছিল, কার্পেট উঠে এখন তারা টাইলস বসিয়েছে, মানে রুমটাকে তারা রেনোভেট করেছে, একটু ভিআইপি রুম বানিয়েছে। আচ্ছা, তো ঢোকার পরে আমার ম্যাচ খারাপ, ভোরে এই রুমটা মানে ফিল্ডে আসতেছে না, হচ্ছে না কি আমার। এনিওয়েজ আমরা রুমের মধ্যে আমরা ক্যামেরা বসে এই রুম চলছে এরকম করতে করতে এইটা সকাল তখন হয়নি, ওরকম একটা সময় আমরা এই দরজার নক টাইপের আমরা একটা আওয়াজ পেয়েছি, এটা আমাদের দরজা না। কিন্তু আওয়াজটা পাওয়ার সাথে সাথে আমার জিব্রাইল থেকে আমরা থেকে আমরা তিনজনই দৌড়তে তখন বাইরেছি দেখার জন্য যে প্যাসেজে কে আছে। প্যাসেজে গিয়ে দেখি কেউ নাই, না থাকার পরে আমরা ওখানে কিছুক্ষণ থেকে রেখে তবে চলে আসলাম যে ঠিক আছে এই দরজা নকের আওয়াজই আমরা কিন্তু পাইছি আগে, বাট ওটা আমাদের রুমে ছিল, আমার রুমে ছিল, বাট এইবার আমাদের রুমে হয়নি। আমরা চলে আসছি, আসার পরে আমি সারা কাটা দিলাম, কিছুই হয়নি। আমরা বেশ ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। বাট মজার ঘটনা হচ্ছে যে আমরা ঢাকায় আসার পরে আমাদের ওখানে একটা ইনফ্রারেড ক্যামেরা ছিল, আমি সেটাই বলছিলাম যে ওখানে কি আসলো, ওই ক্যামেরাতে কিছুই আসে নাই, আনফর্চুনেটলি কিচ্ছু আসে নাই। এই ক্যামেরা আমাদের মনে আরো খারাপ ছিল। বাট মজার ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমাদের ঘরের মধ্যে একটা ক্যামেরা ছিল যেটা জিব্রানের হাতে, ওটাতে আমরা ওটা জিব্রান কখনো হাতে রেখে কখনো টেবিলের মধ্যে চলতে থাকে। বাট আমরা ক্যামেরা সবসময় আমরা ট্যাগ করি, কখন কি হচ্ছে কোনো আওয়াজ হচ্ছে সব ট্যাগ করে যে আমরা ক্যামেরা অন রাখি, ইভিপি অন রাখি। হচ্ছে ওই যে একটা এক্সট্রা সেন্সিটিভ সাউন্ড রেকর্ড হয়, তো আমরা দেখা জিনিসটা তাহলে ইভিপিটা তো বলে দিয়েছিল। তা আমরা অ্যাকচুয়ালি মজার ঘটনাটা হচ্ছে যে আমরা আসার পরে তো আমরা ভিডিও টিডিও অনেক ঘাটাঘাটি করেছি, আমরা কিছু পাইনি। বাট আমরা যখন দৌড়ে পাশের রুমে চলে গিয়েছিলাম তখন ইভিপিতে একটা আওয়াজ এসছে, কিছুটা এই টাইপের কিছু একটা ঘুষছে, মানে ঘুষলে এরকম একটা শব্দ যে আমি এই টাইপের একটা আওয়াজটা কিসের আমার খুঁজে যাচ্ছি না। ইভিপি তো আমরা যে টাইম ট্যাগ করি, ওই টাইম অনুযায়ী আমরা মোটামুটি যেটা বুঝলাম যে আমরা যে যখন দরজার নক শুনেছি আওয়াজটা কিন্তু পরে হয়েছে, তো তখন যে সময় আওয়াজটা হয়েছে ওই সময় আমরা রুমে ছিলাম না। আচ্ছা, আমাদের এক্সপ্লেনেশনটা হচ্ছে ইভিপিতে অনেক কিছু হতে পারে, বাট এই আওয়াজটা পরে আমরা আবার নতুন করে চিন্তা করলাম যে আমাদের বোধহয় আবার একটু ইনভেস্টিগেট করা উচিত। আমরা আমাদের ফুটেজ সঙ্গে বসলাম। আমার কাছে ফুটেজটা এখনো আছে, রাসেল তোমার বাসায় আমি দেখা ফুটেজটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন রুমের মধ্যে ছিলাম তখন রুম থেকে যখন আমরা বাইর হই, রুমে যখন ঢুকি এর মধ্যে একটা রুমের মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে আমাদের জানালার যে সাইডে কনস্ট্যান্ট মানে ওই জানালার পর্দা পুরোপুরি টানা ছিল, আমরা যখন আবার ব্যাক করেছি পুরো ভিডিওর মধ্যে আছে জানালার পর্দা আছে 1 ফিট সরানো, 1 ফিটের মতন। ওকে, মানে যে মুহূর্তে আমরা প্যাসেজে গিয়েছি প্যাসেজ থেকে যখন ব্যাক করেছি এর মধ্যে জানালার পর্দাটা কোনোভাবে 1 ফিটের মতো সরেছে এবং এই ফুটেজটা পর্দাটা সরাত তো নাই। আমরা তিনজন একসাথে ছিলাম, জিব্রান আমাদের পিছনে ছিল। আমরা যখন জিব্রান ক্যামেরাটা নিয়ে যখন দৌড় দিয়েছে তখন পুরো আমাদের একটা 360 ক্যামেরাটা ছিল, ওখানে আমাদের স্পষ্ট দেখেছি যে পর্দাটা যে হয়েছিল আমরা বের হয়ে গেলাম,
জিব্রান আমাদের পিছনে, ক্যামেরার মধ্যে আমি আর সাকিব আছি, আর জিব্রান আছে, রাইট? তো আমরা ওখানে যাওয়ার পরে আমরা প্যাসেজে ঘুরে ঘুরে যখন আমরা ব্যাক করেছি তখন জিব্রান সামনে, ব্যাক করার সময় ঢোকার সময় তখন আমরা পর্দাটা আবার দেখেছি, মানে আমরা অনেক সময় লেগেছে বের করতে, ব্যাপারটা কি, বাট ওখানে পর্দাটা একটু সরানো। সো অ্যাকচুয়ালি এটা কি আমরা বলতে পারবো না, বাট এতটুকু বলতে পারি যে পর্দাটা সামহাও কোনো না কোনো ভাবে সরেছে, যেভাবে হোক না কেন। এটা একটা ভৌতিক এপিসোডে যেতে পারতো, বাট যাচ্ছে না, অত ইন্টারেস্টিং কিছু হয় নাই, যে কারণে আমি বললাম। বাট আমি এতটুকু বলবো যে আমরা কয়েকদিন আগে একটা গল্প বলেছিলাম যে একটা 28 মিনিট একটা বাসার রুমের ভিতরে কিছু আওয়াজ হয়, বাসাটা এখন অ্যাবান্ডেন্ট, ওই বাসায় আমরা গিয়েছিলাম, ওই রুমের মধ্যে আমরা ছিলাম, ওই রুমে একটা 28 মিনিটে কিছুই হয় নাই। বাট ওই রুম থেকে আমরা বের হওয়ার আগে সকালের আগে যখন আমরা আমাদের শুটিং প্যাক আপ করছি, যে কিছুই হলো না, ওই সময় আমাদের ওখানে একটা ইনফ্রারেড ক্যামেরা ছিল, ওখানে যেই ফুটেজ এসেছে জিনিসপত্র নড়াচড়ার, এটা একটা অ্যাবসার্ড ব্যাপার। এবং ওই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, ভৌতিক রিলিজ হওয়ার পরে আমি যে কাউকে চ্যালেঞ্জ করতে পারি আমাদের এই ফুটেজ দরকার হলে হলিউডের হাইটেক স্টুডিওতে নিয়ে গিয়ে ওরা প্রুভ করার চেষ্টা করবে যেটা ফেক, সেটা ফেক না। আমাদের কাছে ফুটেজ আছে, জিনিসপত্র নড়াচড়া করেছে এবং উইয়ার্ড ভাবে টেবিল থেকে দুটো জিনিস পড়েছে, কোনো এক্সপ্লেনেশন আমাদের কাছে নাই, এবং এই ফুটেজ আমাদের কাছে আছে। ইনশাল্লাহ ভৌতিক যখন হবে, ভৌতিকের ফার্স্ট এপিসোড মানে সেকেন্ড যে এপিসোড, প্রথমটা তো পাইলট পর সেকেন্ড যে স্টোরি, ওই স্টোরিটি হচ্ছে এই এপিসোড, এবং আমি সবাইকে বলবো যে ওয়েট করে দেখতে এবং ওটা এক্সপ্লেনেশন দিতে পারলে দেখ, আমাদের কাছে এই হচ্ছে ঘটনা মোটামুটি। আমার তো মনে হয় যে মানে লাস্টে যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তো যাদের মানে কি বলবো এমনিতে বিশ্বাস করতে তাদের জন্য ব্যাপারটা, আমার কথা হচ্ছে কেউ যদি অবিশ্বাস করে আমাদের কোনো অসুবিধা নেই, এভরিবডি মানে ওয়েলকাম, মানে সবাইকে আমরা ওরকম করছি যে তোমরা আমাদের একটা এক্সপ্লেনেশন দাও, আমরা কিন্তু একটা লজিক্যাল এক্সপ্লেনেশন চাচ্ছি, রাইট? আমরা কিন্তু চাচ্ছি নট যে না ভূত এক্সিস্ট করে আর কিছু নাই সায়েন্স বলে, আমরা এগুলো বলছি না, এক্সপ্লেন করতে পারলে তো আমার জন্য ভালো, আমি তো বলে একটু শান্তি নেবো, বাচ্চা থেকে ওই জিনিসটা যেটা দেখলাম এটার কারণ হচ্ছে এটা, রাইট? এক্সপ্লেন করতে পারলে ভালো, ফাইন, বাট আমরা করতে পারছি না। আমরা খুবই মজা পেয়েছি, এবং এই আমাদের যে লাস্টের যে ফুটেজটা 28 মিনিটের ঘরের যে ফুটেজ, ওই ফুটেজ হোপফুলি আগামী 10 থেকে 12 দিনের মধ্যে ভোস্টন কৃষ্ণের কাছে যাচ্ছে, ওদের সাথে আমার কথা হয়েছে, ওরাও জিনিসটা দেখতে ইন্টারেস্টেড, ওরা দেখবে, ওরা চেষ্টা করবে, মানে এটা খুব ভালো একটা ব্যাপার হচ্ছে। সো রিয়েলি ওয়েটিং ফর ইট, যে ওরা কি বলে আর কি। ওকে, এই হচ্ছে অবস্থা। দারুণ লাগলো আমার কাছে শেষ মানে শেষ ঘটনাগুলো, মানে এবং ঘটনা যেখানে শেষ হলো, কিন্তু আজকে রাত্রে আর শেষ করবে আজকে আর না যাই। সো স্টেজিং টু রেডিও ফুর্তি ফিরে আসবো আবার আগামী শুক্রবার ঠিক একইভাবে, এবং হোপফুলি যে সেদিনও আমরা এবং ভৌতিস্ট টিম সবাই মিলে একসাথে ভৌতিক ফিল্মে জয়েন করবো এবং একসাথে আপনাদের ঘটনাগুলো শেয়ার করবো সবাই, ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। আর একটা ছোট, এটা আমার খুবই পার্সোনাল জিনিস, তারপর মোস্ট প্রবলি আজকে প্রথমবার মতন আমার ছেলে মেয়ে ভূত এবং শুনছে, তাদেরকে হাই। মানে আরো একটা মজার ব্যাপার সেটা হচ্ছে এত রাত পর্যন্ত শুনছে এবং নিশ্চয়ই ভয় পাচ্ছে বলে শুনছে। ওকে, তো আমার মনে হয় যে এখন থেকে রেগুলার চাই দুজনকেই। এনিওয়েজ চলে যাচ্ছি আবারও গানে, আর সেই সাথে আপনাদের সমাজ থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও আগামী শুক্রবার, এবং ডেফিনেটলি সুমন ভাইয়ের সাথে নিয়ে সেই বিষয়ে কথা হচ্ছে আপনাদেরকে। আপনারা যারা SMS করতে চান এখনো, তারা সাউন্ড স্পেস আপনার নাম লিখে স্পেস আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার, এবং যারা আমাদেরকে ইমেল করতে চান তারা bhootfm@radiofurti.fm SMS করে ইমেল করে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ ইমেল করে আপনারা আমাদের এই ঘটনা জানতে পারেন। একটা ব্যাপার সেখান থেকে আপনাদের এই শোতে আসতে চান তাহলে ইমেল করতে পারেন, এবং আপনারা যদি চান যে ভৌতিক টিম আপনাদেরকে ভিজিট করুক আপনাদের সেই জায়গাগুলো, তাহলে আসতে পারেন। এবং আমি দেখছি যে আজকে SMS এর মধ্যে দেখলাম যে আমি আমার সঙ্গে কথা বলছিলাম এবং আমি থামিয়ে নেয়নি একদমই, কারণ আমি দেখলাম যে আপনারা ফয়েস্ট লেক নিয়ে অনেকেই SMS করেছেন, এবং ফয়েস্ট লেক নিয়ে সত্যি যদি আপনারা SMS করেছেন আমি বলবো যে আপনারা ইমেল করলে বেশি সুবিধা হয়। নেক্সট এপিসোডে আমরা ফয়েস্ট লেকটা টার্গেট করি, আমরা ভিজিট করে তারপরে এইগুলো আমরা একদম। তাহলে আমরা নেক্সট উইকে আমরা বেশি চাইবো যে ফয়েস্ট লেক নিয়ে যদি কোনো ঘটনা থাকে তাহলে কেউ যদি ঢাকা আসতে চান অলওয়েজ ওয়েলকাম, যদি আমরা শুধুমাত্র যে ওয়েলকাম জানতে পারি। তো যাই হোক, চলে যাবো গানে, আজকে রাত্রের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।